করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা স্ট্যাটিস্টিক্সের সব ম্যাথ করছিলাম। এই ভিডিওতে আমরা সব প্রুফগুলো করে ফেলবো এবং আমরা প্রুফগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করব, যাতে আমরা ভুলে না যাই এবং সব কিছু মনে থাকে। এবং এখানে আমাদের লাস্ট ভিডিওতে একটা ভুল ছিল, সেটা বলতে চাই। মিডিয়ানের যে ফর্মুলাটা ছিল সেটা এখানে কমুলেটিভ ফ্রিকোয়েন্সির সামনে একটা মাইনাস হবে প্লাসের জায়গায়। তো এটা ঠিক করে দিবেন, একজন এটা কমেন্টে বলছে, তার জন্য ধন্যবাদ। নেক্সট আমরা চলে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, কিছু এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আছে যেগুলো আপনারা পড়ে নিতে পারেন, যেমন কোনটা বেস্ট সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার মেজার করে, যে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এবং এটা কারণগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। নেক্সটে চলে যাই আমরা প্রুফে। তো আমাদের ফার্স্ট প্রুফ দেওয়া আছে যে সাম অফ দ্য ডেভিয়েশনস অফ অল অবজারভেশনস ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো। তো এটা দ্বারা কি বোঝায় আমরা আগে সেটা বুঝবো। ধরেন আমাদের এখানে বলছে যে এক্স এক্স বার হচ্ছে মিন, আর এক্স আই এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ আই, মানে এক্স আই বলতে যে ডাটাগুলো দেওয়া আছে তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবং আই এর মানটা, এই যে আই এর ভ্যালুটা, এটা 1 2 3 4 এন পর্যন্ত। ঠিক আছে, এখানে তো অনেকগুলো ডাটা থাকতে পারে। আই দ্বারা কি বোঝায়, এখানে বারবার রিপিট যেগুলো হয় সেগুলোকে আই দ্বারা রিপ্লেস করা হয়। যেমন এখানে এক্স আই আছে, আই এর ভ্যালু যখন 1 হবে তখন হবে x1, 2 হলে x2, x3 ডট 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 xn পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এগুলার x1 এর ফ্রিকোয়েন্সি f1, x2 এর ফ্রিকোয়েন্সি f2। এগুলো জাস্ট ডাটা দেওয়া আছে, ধরে নেওয়া হয়েছে এটা প্রুফের জন্য। কিন্তু আমরা আগে বুঝবো যে এখানে কোশ্চেনটা দ্বারা কি বুঝাইছে। তো ধরেন আমার 5টা ডাটা দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা ডাটা, 5টা নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5। ঠিক আছে, তো এদের যদি আমি মিন বের করি, গড় বের করি, গড় বের করলে আমার আসবে কত, 1 + 2 + 3 + 4 + 5/5। তো এটা আসবে আমার 3। তাহলে 3 হচ্ছে আমার মিন। এখন বলছে এখান থেকে আমি যদি ডেভিয়েশন বের করি, কোথায় কোথায় কার সাপেক্ষে ডেভিয়েশন বের করবে, অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে ডেরিভেশন বের করব, ডিভিয়েশন বের করবো, সরি ডিভিয়েশন। তো আমার অ্যারিথমেটিক মিন কত, এখানে 3। তাহলে 3 এর সাপেক্ষে যদি আমি ডেভিয়েশনগুলো বের করি, তাহলে 3 - 3, এখানে 2 - 3, 1 - 3। প্রথমে হচ্ছে ডাটাটা লেখার লাগে, তারপর হচ্ছে অ্যারিথমেটিক মিনটা বিয়োগ করে দেওয়ার লাগে, এটাকে বলে 3। এই যে মিন, মিন কত, 3, 3 এর সাপেক্ষে 1 এর ডেভিয়েশন, যে কতটুকু সরে গেছে নিজের মিন থেকে, এটা 4 - 3। ফার্স্টে থাকে ডাটাটা, তারপর মিনটা বিয়োগ করে দেওয়ার লাগে। তাহলে আমরা কি পাই যাবো, ডেভিয়েশন পাই যাবো। তাহলে ডেভিয়েশন পাবো তো 0 -1 -2, এখানে 1, এখানে 2। এখন এই যে আমরা ডেভিয়েশনগুলো পাইলাম, কিসের সাপেক্ষে ডেভিয়েশনগুলো পাইলাম, অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে ডেভিয়েশনগুলো পাইলাম। এগুলো যদি আমরা সব যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, সব যোগ করলে অ্যান্সার আসবে 0। এটাই চাইছে, যে সাম অফ দ্য ডেভিয়েশনস কিসের সাপেক্ষে, মিনের সাপেক্ষে, যেগুলো ডেভিয়েশন থাকবে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে কত, 0। এখন এটা তো এখানে আমরা বোঝার জন্য করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রুফে কি করা লাগবে, প্রুফে এখানে এই যে দেওয়া আছে না, এটাই প্রুফ করা লাগবে। এই কথাটার যে ম্যাথমেটিক্যাল, যে এক্সপ্রেস করলে, ম্যাথমেটিক্যাল ভাবে এক্সপ্রেস করলে এটা বুঝায় এরকম, ইটারেশন 1 থেকে n পর্যন্ত ফ্রিকোয়েন্সি ইন্টু এফ আই মাইনাস এক্স আই ইকুয়াল 0 আসবে। এটা হচ্ছে ডেভিয়েশনের মানটা। তো ডেভিয়েশনকে কি, 1 থেকে n পর্যন্ত যতগুলো ডেভিয়েশন আছে সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে তার যোগফল কত আসবে, 0। এখন এটা আমরা প্রুফ করব। তাহলে প্রুফ কিভাবে করব দেখি। প্রথমে আমাদের এটা ইকুয়াল 0 আসবে, তাহলে এটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করে নিই, এই যে ফ্রিকোয়েন্সিটাকে দুই দুই পাশে গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দেব, এফ আই, মানে ব্র্যাকেটটা জাস্ট ভাঙাইলাম। এফআই এর সাথে ফ্রিকোয়েন্সির সাথে এক্সআই গুণ করলাম, আর এফআই এর সাথে এক্স বার গুণ করলাম। এখানে জাস্ট ভেঙে ফেললাম বিষয়টা। তারপর আমরা যদি লক্ষ্য করি এখানে, আমরা ধরেন এটা দেখেন তো, এটা কিসের মতো লাগতেছে, এক্স বারের যে ছিল সূত্রটা, এক্স বারের ফর্মুলাটা ছিল না, থেকে আই এর মান, এটা আই, এটা সরি এন লেখছি ভুল করে। হ্যাঁ, ঠিক আছে। এবার
i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত ভাগ n। এটা কি ছিল? গড় অ্যারিথমেটিক মিনের ফর্মুলা না, গড়ের ফর্মুলা ছিল এটা। তো আমরা এই পার্টটা ইকুয়াল কি লিখতে পারি? এখানে n টা ভাগ অবস্থা আছে না, এটা পার করে দিলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো f(i)(x) এর যে সাম, এটা করলে আমরা কি পাবো? x বার n। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবি? x বার n। ঠিক আছে, fi x বার। আর আমরা কি জানি, এই যে x বারটা দেখেন তো, এখানে x বার কি i এর উপর ডিপেন্ড করতেছে? x বার কিন্তু i এর উপর ডিপেন্ড করতেছে না, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর অ্যারিথমেটিক মিন হচ্ছে ফিক্স। তাহলে আমরা কি করতে পারি? এই সামেশন থেকে এই x বারটা বের করে আনতে পারি না, কারণ সামেশনের উপর x বারটা ডিপেন্ড করতেছে না। তাহলে ওটাকে আমরা বের করলাম, ওটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা বের করে ফেললাম সামেশন থেকে। তাহলে আমরা জানি সামেশন অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল n, এটা আমরা জানি না। ফ্রিকোয়েন্সিগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? টোটাল নাম্বার পাবো। তাহলে এইটার জায়গায় কি n বসাইতে পারি আমরা? তাহলে এক্স বার এন মাইনাস এক্স বার এন ইকুয়াল 0। তাহলে আমাদের সামেশন অফ অল ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ 0, প্রুফড। ইজি ছিল এটা একদম। তারপর নেক্সট প্রুফে আমরা চলে যাই। নেক্সট প্রুফে বলছে যে এই যে সামেশন অফ ডেভিয়েশনগুলো ছিল না, এই ডেভিয়েশনগুলোকে যদি আমরা স্কোয়ার করি, এটা মিনিমাম তখন হবে যখন আমরা শুধুমাত্র মিনের সাপেক্ষে ডেভিয়েশন বের করব। সেই ক্ষেত্রে স্কোয়ারগুলোর যোগফল কি হবে? সর্বনিম্ন হবে। এখন এটা আমরা আগে দেখি যে এটা বুঝাচ্ছে কি। ধরেন 1 2 3 4 5, এটা আমরা এর আগের এক্সাম্পলটা দিয়ে বুঝবো। 5, এটা যদি আমি মিনের সাপেক্ষে ডেভিয়েশন বের করি, ডি বের করতেছি কার সাপেক্ষে? প্রথমে মিনের সাপেক্ষে বের করতেছে ডিএম, ঠিক আছে, মিনের সাপেক্ষে। তাহলে এখানে পেয়েছিলাম আমরা -2, এটা -1 0, এটা 1 2। এর আগে আমি দেখাইছি যে 3 থেকে 3 বিয়োগ করলাম, কারণ এখানে মিন কত? মিন হচ্ছে 3। তো 3 থেকে 3 বিয়োগ, 2 থেকে 3 বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, ঠিক আছে। এখন ধরো যে আমি ডেভিয়েশনটা যে কোনো আলাদা একটা পয়েন্ট এ থেকে বের করব, আলাদা একটা পয়েন্ট থেকে বের করব। ধরো যে 4 এর সাপেক্ষে আমি বের করব, 4 এর সাপেক্ষে বের করব। তাহলে যার সাপেক্ষে বের করতেছি সেটা দিয়ে মাইনাস করতে হয়। 4 - 4 তাহলে কত হবে? 0। 3 - 4 করলে কত হবে? 3 - 4 করলে হবে -1। 3 - 2 করলে -2। 3 1 - 4 করলে কত হবে? 3। ঠিক আছে, -3। আর 5 - 4 করলে হবে 1। এখন এগুলোকে যদি আমরা স্কোয়ার করি, দেখি এটাকে স্কোয়ার করলাম তাহলে কত আসবে? 4। এটাকে স্কোয়ার করলে কত আসবে? 1। 0 কে স্কোয়ার করলেও 0ই, 2 4। এখন এগুলো যদি ডেভিয়েশনের স্কোয়ারগুলোকে যদি আমি যোগ করি, ডেভিয়েশনের স্কোয়ারগুলোকে যদি আমি যোগ করি পাবো 10। আর এখানকার ডেভিয়েশনের স্কোয়ারগুলো যদি আমরা যোগ করি, তাহলে দেখো তো এখানে একটা বড় নাম্বার পাই যাচ্ছি না? 10-এর থেকে বড় পাচ্ছি কিনা? 1 1 2 6 15, 15 পাচ্ছি। তাহলে অন্য যে কোনো নাম্বারের ক্ষেত্রে যদি আমরা বের করি, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? আহ, তার ডেভিয়েশনের স্কোয়ারগুলা অবশ্যই মিনের সাপেক্ষে ডেভিয়েশনের স্কোয়ারগুলোর যোগফলের থেকে বড় হবে। এটাই বুঝিয়েছে এখানে, যে আমার মিনিমাম তখনই হবে ডেভিয়েশনের স্কোয়ারের ভ্যালু, ডেভিয়েশনে যে ডেভিয়েশনগুলো বের করছি এটার স্কোয়ারের যে যোগফলটা, সামটা, এটা সবসময় মিনিমাম তখনই হবে যখন এই এ যে কোনো যে কোনো এ দ্বারা কি বুঝিয়েছে? যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটা যখন কি হবে? মিনের সমান হবে। আদারওয়াইজ কিন্তু কি হবে না? যে সামের যোগফলটা মিনিমাম হবে না, মিনিমাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এইভাবে, তো এটা জাস্ট বোঝার জন্য আমরা এইভাবে করলাম। কিন্তু যখন আমরা প্রমাণ করব তখন আমাদের এই কিছু কথা লেখার লাগবে। যে ধরেন যে আমার ডেভিয়েশনের স্কোয়ারগুলোকে আমি জেড দ্বারা প্রকাশ করছি, তারপরে এর সামটা মিনিমাম হবে কখন? যখন মিনিমাম হওয়ার শর্ত আমরা কি জানি? যে এর যে ডিফারেন্সিয়েশনটা, এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ জেড উইথ রেসপেক্ট টু এ, এ হচ্ছে যে কোনো একটা নাম, পয়েন্ট। এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা এই পুরো ফাংশন জেডকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের 0 আসবে। আমরা মিনিমাম, মিনিমা আর ম্যাক্সিমা ডিফারেন্সিয়েশনের থেকে আমরা জানি যে একটা ফাংশনের মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখন পাই? যখন তার ডিফারেন্সিয়েশন ইকুয়াল 0 ধরা হয়। এবং সেকেন্ড ডিফারেন্সিয়েশন ইকুয়াল, এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন ছিল, সেকেন্ড ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডেরিভেটিভ সেটা কি হবে? 0 থেকে বড় হবে, তখন আমরা মিনিমাম পাবো। আর 0 থেকে যদি ছোট হইতো তাহলে আমরা ম্যাক্সিমাম পাইতাম। কিন্তু আমাদের এখানে লাগবে কি? মিনিমাম ভ্যালু লাগবে। সেই জন্য আমরা কি করব? অবশ্যই 0 থেকে বড় মানটা পাওয়া লাগবে এখানে। আমরা এটাই প্রুফ করে দেখাবো যে সেকেন্ড ডেরিভেশন যেটা আছে সেটা 0 থেকে বড় হবে, সেকেন্ড ডেরিভেশনটা 0 থেকে বড় হবে। তাহলে আমরা আগে ফার্স্ট ডেরিভেশন ইকুয়াল 0 বের করে দেখি যে আমরা পয়েন্ট যেটা পাচ্ছি,
সেটা হচ্ছে এক্স বার পাচ্ছি কিনা, ফার্স্ট পয়েন্টটা মানে এ ইকুয়াল এক্স বার পাচ্ছি কিনা। তো ফার্স্ট ডিফারেন্সিয়েশন আগে আমরা জেড ফাংশনটা লিখি। ডিফারেন্সিয়েশন যারা ইন্টারে ভালো করে করছেন তারা ভালোভাবে জানেন যে যখন আমরা ফাংশনটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়াল জিরো লিখি তখন আমরা পয়েন্টটা পাই, যে পয়েন্টে মিনিমাম অথবা ম্যাক্সিমাম। এই যে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়াল জিরো লিখতেছি না, এখান থেকে আমরা পয়েন্টটা পাবো, যে পয়েন্টে যে পয়েন্টে কি পাবো আমরা, মিনিমা অথবা ম্যাক্সিমা আছে। ঠিক আছে, এখন এটা মিনিমা না ম্যাক্সিমা এটা আমরা কিভাবে বুঝবো, সেটা যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা শূন্য থেকে বড় হয় তাহলে হবে মিনিমাম, আর যদি ছোট হইতো তাহলে হয়তো ম্যাক্সিমাম। তো আমাদের আগে পয়েন্টটা বের করতে হবে, যে পয়েন্টে কি মিনিমাম অথবা ম্যাক্সিমাম আছে। তো পয়েন্টটা আমরা বের করব, যে এক্স এ ইকুয়াল এক্স বার আসবে, পয়েন্টটা বের করব। তারপর আমরা প্রুফ করব যে এটা মিনিমাম। কিভাবে প্রুফ করব, সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা শূন্য থেকে যদি বড় হয় তাহলে এটা মিনিমাম প্রুফ হয়ে যাবে। তো আগে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা বের করব। তো ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা যদি বের করি, এখানে আমাদের ডিফারেন্সিয়েশন যেটা করতেছি এটা কিন্তু আমাদের কি করা লাগবে, পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে, কারণ এখানে অনেকগুলা কি বলে ভেরিয়েবল আছে, এক্স আছে, এফ আছে, এ আছে। তো এখানে আমরা এ সাপেক্ষে করতেছি, তাহলে এ বাদে বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ফার্স্ট ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তো এটা এই এর ভিতরে আছে, তাই না, এই ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে আমরা কি জানি এটাকে পুরাটাকে এ ধরে নেব মনে মনে। তাহলে এটাকে মনে মনে এ ধরে নিলে টুটা সামনে চলে আসবে, 1n f1, আর এখানে কি হয়ে যাবে, পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে এটা 1 হয়ে গেল, 1 হয়ে গেল, 2 থেকে 1 কমে গেল। আবার এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, যেটাকে আমরা এ ধরে নিছিলাম, এর সাপেক্ষে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো অ্যাকচুয়ালি এক্স ধরে নিই, এটাকে এক্স ধরে নিই মনে মনে, এক্স ধরে নেওয়ার পর 2 সামনে চলে আসে, 1 কমে যায়। কিন্তু আমরা এ ধরে নিচ্ছি কেন, কারণ আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ঠিক আছে, এখন এই পার্টটাকে আমরা এ ধরে নিছিলাম, কিন্তু এটা কি এ ছিল, এ ছিল না। এখন একে আবার এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। তো এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এই যে এক্স আই আছে, এক্স আই কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, এক্স আই এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তার মানে এটাকে কি হিসাবে দেখবে, কনস্ট্যান্ট হিসাবে দেখবে। আর মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কত, -1। এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এটা কত পাবো, -2i1n fi xi - a। হ্যাঁ, এখন আমরা জানি ডিফারেন্সিয়েশন ইকুয়াল যদি আমরা জিরো লিখি, সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো, পয়েন্টটা পেয়ে যাব। দেখি পয়েন্টটা পাচ্ছি কিনা, এখানে -2টাকে পার করে দিব, এ পাশে ভাগ করে দিব, তাহলে ওটা জিরো হয়ে যাবে। i ইকুয়াল 1n fi xi - a, এখানে ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, তো এখন আমরা যদি গুণ করে দিই, এখানে ব্র্যাকেটটার ভিতরে যদি গুণ করে দিই তাহলে কি হয় দেখি, 1n fi xi, এটা যদি গুণ করে দিই, i ইকুয়াল 1n fi a, তাই না। তো এইটা ইকুয়াল যে আমরা এক্স বার এন লিখতে পারি, এটা তো আমরা আগেই প্রমাণ করছি, এই যে একটু আগেই প্রমাণ করলাম না, একটু আগেই প্রমাণ করলাম। এই যে দেখেন, এই এফ আই আর এক্স এর গুণফলকে এক্স বার এন লেখা যায়। তো এটা আমরা এক্স বার এন লিখলাম, মাইনাস, এখন এখানে এই যে সামেশনটা আছে, এই সামেশনটার প্রভাব কি এর উপর আছে, নাই। তো এ হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বের করে নিলাম। ঠিক আছে, এফ আই, তারপর এক্স বার এন মাইনাস এ, এই পার্টটা ইকুয়াল কি লেখা যায়, ফ্রিকোয়েন্সি যোগফলকে এন বলে, তাই না। তাহলে এখানে এই মাইনাসটাকে এই পাশে পার করে দিলাম, তাহলে এ এন থাকলো, ইকুয়াল তাহলে কত হলো, এক্স বার এন, এন এন কাটা গেল, তাহলে এখানে এ ইকুয়াল কি পাবো, এক্স বার। তাহলে এই যে এ যে কোনো একটা পয়েন্ট ছিল, এটা ইকুয়াল কি পাইলাম আমরা, মিন পাইলাম। তার মানে কি, যেহেতু ডিফারেন্সিয়েশন জিরো ধরার কারণে এই পয়েন্টটা পাইছি, তার মানে এই পয়েন্টে এক্স বার পয়েন্টে মিনিমা অথবা ম্যাক্সিমা আছে, অর্থাৎ মিনিমাম পয়েন্ট আছে অথবা ম্যাক্সিমাম পয়েন্ট আছে। ঠিক আছে, তো আমরা এখন মিনিমাম পয়েন্ট আছে না ম্যাক্সিমাম পয়েন্ট আছে, এটা কিভাবে আমরা বের করব, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেশনটা বের করব। সেকেন্ডে এখানে জেড ছিল, এটা ফাংশনটা জেড ধরছে, তো সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা বের করব। সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করে যদি আমরা শূন্য থেকে বড় মান পাই, শূন্য থেকে যদি বড় মান পাই, এই মানটা যদি ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয় তার মানে মিনিমাম, আর যদি শূন্য থেকে ছোট হইতো তাহলে ম্যাক্সিমাম। তো আমরা আগেই জানি এটা মিনিমাম পাবো, তাহলে শূন্য থেকে বড় প্রমাণ হইতে হবে। তো আমরা করে দেখি যে কি হচ্ছে। তাহলে এখানে আমরা অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করে রাখছি, সেই জন্য ডিফারেন্সিয়েশন ভ্যালুটা এখানে বসিয়ে দিব। একবার যেটা ডিফারেন্সিয়েশন করে কত পাইছিলাম, -2
I1n fi xi মাইনাস a, এটা পাইছিলাম। এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করব, দেখি এবার কি পাই। তো প্রথমে আমরা এখানে ভেঙে নিব এই পুরো পার্টটাকে, দুই ভাগে ভাগ করে নেব। আচ্ছা, -2টা তো একটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা বের করে নিতে পারি পুরোটার বাইরে। এটা আমি একটু মিশাই, -2টাকে বের করে নেব। -2টাকে ডিফারেন্সিয়েশন বাইরে বের করে নিলাম, ঠিক আছে। তারপর এটা গুণ করলাম, fi xi। তারপর এখানে যদি গুণ করি, এখানে একটা মাইনাস ছিল আগে থেকেই, মাইনাস সামেশন অফ i1 and fi a, এটা পাবো না? এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশনটা প্রথমে এই পার্টের উপর করব, তারপর এই পার্টের উপর করব, তাই না? তো আমরা যদি ডিফারেন্সিয়েশনটা ভিতরে ঢুকাই দিই, fi xi, এই পার্টটা একবার ডিফারেন্সিয়েশন করব, থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করি, আর এই পার্টটা একবার ডিফারেন্সিয়েশন করব, তাই না? তো এই পার্টটা যেটা আছে fi xi, এটা কি এর উপর নির্ভর করে? করে না, এটা কিন্তু n আর x বার, আমরা জানি এটাকে n ইন্টু এক্স বার লেখা যায়, কিন্তু এটা কি এর উপর ডিপেন্ড করে? এটা কিন্তু এর উপর ডিপেন্ড করে না, তার এটা কনস্ট্যান্ট হিসেবে, এটাকে কি হিসেবে দেখবে? কনস্ট্যান্ট হিসেবে দেখবে। তো এই পুরা পার্টটাকে আমরা জিরো ধরে নিতে পারি, fi xi এর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। -2, তাহলে থাকলো কি? থাকলো মাইনাস সামেশন অফ a, সরি, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু a fi a। এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি এ কিন্তু এই সামেশনের উপর ডিপেন্ড করে না, তাহলে এ কে আমরা বের করে আনতে পারি সামেশনের ভিতর থেকে। এটাকে সামেশনের ভিতর থেকে আমরা বের করে আনলাম, fi। সামেশন অফ fi ইকুয়াল কি লেখা যায়? n লেখা যায়, তাই না? তো এখন এ কে এখানে n কি কনস্ট্যান্টকে বের করে আনলাম, মাইনাস এনটাকে বের করে আনলাম, আমরা কনস্ট্যান্টকে বের করে আনলাম, মাইনাস এন ইন্টু মাইনাস এন। তাহলে এখানে থাকলো ডিফারেন্সিয়েশন এ উইথ রেসপেক্ট টু এ, এটা এগুলো কি লেখা যায়? 1। আর এখানে 2n থাকে। 2n কি একটা পজিটিভ নাম্বার নয়? n কি? n কি? n হচ্ছে নাম্বার অফ যে টোটাল ডাটা অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন। তাহলে নাম্বার অফ অবজারভেশন এটা অবশ্যই পজিটিভ হবে, আর 2 একটা পজিটিভ নাম্বার, তাহলে এটা শূন্য থেকে বড় আসছে। তার মানে আমরা এখানে কি পাবো? মিনিমাম পয়েন্ট পাবো, ঠিক আছে। তার মানে আমরা এটা প্রুফ করলাম যে যখন এক্স বার ইকুয়াল টু এ, এই সময় আমরা মিনিমাম ভ্যালু পাবো কার? এই জেড ফাংশনের। শেষ আমাদের, এরপরে নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে আমাদের বলছে যে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন, এই তিনটার সম্পর্ক। অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড়, জিওমেট্রিক মিনটা তার থেকে একটু ছোট, তার থেকে আরেকটু হারমোনিক মিনটা আরেকটু ছোট, ঠিক আছে। তো এটা আমরা প্রুফ করব। তো প্রুফ করার আগে দেখি এখানে আমরা সূত্রগুলো একটু লিখে নিয়েছি, যে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে এটা, জিওমেট্রিক মিনের ফর্মুলা এটা, আর এটা হারমোনিক মিনের ফর্মুলা এটা। তো প্রথমে আমরা কি করব, এই যে জিওমেট্রিক মিন এইটা আর অ্যারিথমেটিক মিনের মধ্যে আমরা সম্পর্ক দেখব। তারপর এই দুইটা থেকে এই দুইটা ইউজ করে আমরা হারমোনিক মিনের সম্পর্কটা বের করব। এটা অ্যাকচুয়ালি একটু মনোযোগ দেওয়া লাগবে, সিম্পল কিন্তু একটু মনোযোগ দেওয়া লাগবে। দেখেন এখানে প্রথমে আমরা ধরে নিছি যে এই যে ডিআই অর্থাৎ ডেভিয়েশন। তো আমরা জানি ডেভিয়েশন মিনের সাপেক্ষে কি করতে হতো? ওই যে মনে আছে মিনের সাপেক্ষে যে আমরা ডেভিয়েশন বের করতাম 1 2 3 4 5 এর, তো এখানে 3 - 3 করতাম। তো এক্স মাইনাস, এখানে এক্স মাইনাস এ করতাম না অ্যারিথমেটিক মিন। এখানে এ দ্বারা কিন্তু যে কোনো পয়েন্ট এনি নাম্বার বুঝায় নাই, এ দ্বারা বুঝাইছে এক্স বার, ঠিক আছে। এ দ্বারা কিন্তু কি বুঝাইছে? এক্স বার, এরিথমেটিক মিন বুঝাইছে। এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এখানে যে ডেভিয়েশনটা আছে এটা হচ্ছে এরিথমেটিক মিনের সাপেক্ষে ডেভিয়েশন। ডেভিয়েশন মিন, ঠিক আছে, মিনের সাপেক্ষে ডেভিয়েশন। আচ্ছা, তাহলে আমরা কি এখান থেকে কি লিখতে পারি? এক্স আই ইকুয়াল ডেভিয়েশন প্লাস মিন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই
যে এই যে 2 নাম্বার ইকুয়েশনটা ছিল না জিওমেট্রিক মিনের ফর্মুলা, এটার দুই পাশে লগ নেওয়ার লাগে। মনে আছে আমি হচ্ছে এর আগের ভিডিওতে এটা করে দেখাইছিলাম যে দুই পাশে লগ নিলে ফর্মুলাটা আমাদের ইজি চলে আসে। তো এখানে আমরা দুই পাশে লগ নিব, তাহলে লগ জি ইকুয়াল, এখন লগের উপর পাওয়ার থাকলে সেটা আমরা সামনে নিয়ে চলে আসতে পারি 1/n, তাহলে থাকবে কত লগ x1 ইন্টু x2 ডট 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 xn পর্যন্ত। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/n সামেশন অফ 1 থেকে n log xi, এভাবে লিখতে পারি। আমরা এটা দেখছিলাম এর আগের ভিডিওতে। তো এখানে দেখি আমরা log g ইকুয়াল 1/n সামেশন অফ i ইকুয়াল 1n, আর এখানে log এই যে xi আছে না, এই xi কে আমরা রিপ্লেস করব কি দিয়ে, অ্যারিথমেটিক মিন প্লাস ডিআই দিয়ে। মনে আছে এই যে অ্যারিথমেটিক মিন প্লাস ডিআই দিয়ে আমরা রিপ্লেস করব। এখন দেখো তো এখানে হচ্ছে একটা লাইনের মধ্যে অ্যারিথমেটিক মিন আছে আর জিওমেট্রিক মিন আছে না? তো এখানে এদের দুজনকার মধ্যে আমরা কম্পারিজন বের করব। একদম সিম্পল কনসেপ্ট, দেখিও এখন কিভাবে বের করি আমরা। তো এখানে এটাকে এ দ্বারা প্রকাশ করলে আমাদের সুবিধা হবে। আপাতত আমি এ এম অ্যারিথমেটিক মিন দ্বারা প্রকাশ করছি যাতে কনফিউশন না হয়। তো এখানে আমরা যদি 1/n i ইকুয়াল 1n log, এখানে a কমন নিয়ে নেওয়া যায়, অ্যারিথমেটিক মিন এটা কমন নিয়ে নিলাম আমরা, তাহলে কমন নিলে থাকবে কি 1 প্লাস ডিআই বাই এ। এটা কেন এভাবে কমন নিলাম আমি একটু পরে বোঝাবো এটা কেন কমন নিচ্ছে দেখো। তারপর আমরা কি করতে পারি 1/n, তো এটাকে গুণ অবস্থায় আছে না, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ অবস্থায় আছে না, তাহলে এটাকে আমরা যোগ অবস্থায় লিখতে পারি। এটা লগের একটা প্রপার্টি, লগ এ প্লাস 1n log 1 প্লাস ডিআই বাই এ, এটা লেখা যায়। এখানে কি ছিল লগ জি ছিল জিওমেট্রিক মিন। আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে লগ জি, এখানে এই 1/nটা ভিতরে গুণ করে দেব। এখন নোটিস করি এখানে লগ এটা কিন্তু এই সামেশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু এটা হচ্ছে সামেশন 1 থেকে n পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে, এটা n টাইমস আসবে। তাহলে n টাইমস যদি আসে, এটা সরি, এটা n টাইমস আছে, হ্যাঁ ঠিকই আছে n টাইম আছে, অর্থাৎ লগ এ প্লাস লগ এ প্লাস লগ এ, এভাবে n টাইমস আছে, কয়বার আছে n টাইমস, n তম বার আছে। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই সবগুলো, তাহলে আমরা এটা কি পাবো n ইন্টু লগ এ, ঠিক আছে n ইন্টু লগ এ পাবো। এটা আমি বোঝানোর জন্য জাস্ট এভাবে দিলাম যে এখানে n তম বার লগ এটা আছে, তো সবগুলো যদি যোগ করে দিই তাহলে n ইন্টু লগ এ পাবো। এখন এটা মনে রাখার আমি একটা সহজ উপায় বলি, এখানে যদি সামেশনের ভিতর কোনো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটা আমরা বের করে আনতে পারবো লগ এ, এখানে 1 আছে তাই না, 1 আছে বা এভাবে চিন্তা করতে পারি। তো এই পুরা পার্টটাকে আমরা শুধু যদি সামেশন থাকে আর এখানে যদি 1 থাকে তাহলে এই পুরো পার্টটাকে আমরা n দ্বারা রিপ্লেস করতে পারি, ছোট n বা বড় n যেটাই বলেন, n দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এখানে n ইন্টু লগ এ আছে, তাহলে এই জায়গায় n ইন্টু লগ এ আছে, আমি একটু এটা বুঝাই দিলাম, এটা শর্টকাট, এখানে একটু মিশাই। তাহলে n ইন্টু লগ এ যদি থাকি আর এখানে 1/n আছে, n আর এটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে n কেটে যাবে, তাহলে এখানে শুধু লগ এ থাকবে তাই না, প্লাস, আর এই জায়গায় 1/n i 1n log 1 প্লাস ডিআই বাই এ। এই যে অ্যারিথমেটিক মিনটা আলাদা হয়ে গেল না, এই আলাদা হওয়ার জন্য ওখানে আমরা কমন নিয়েছিলাম এর আগে, ঠিক আছে, আলাদা করে ফেলার জন্য। তারপর লগ জি অর্থাৎ জিওমেট্রিক মিন লগ এ। এখন এই পার্টে এখানে যে লগ আছে এই লগটাকে আমরা এক্সপানশন করতে পারি। তো লগটাকে যদি আমরা এক্সপানশন করি তো লগের সূত্র কি ছিল, লগ এক্সপানশনের সূত্র ছিল 1 প্লাস এক্স ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4/4 প্লাস এক্স 5/5, এটা ছিল লগ এক্সপানশনের সূত্র, ফর্মুলা। তাহলে এটা যদি এখানে ফর্মুলাটা ফেলি তাহলে আমাদের কি আসবে 1/n আর সামেশন অফ i ইকুয়াল 1 থেকে n, এটা আমরা কমন নিয়ে নিলাম। বাকি পার্টগুলো যদি লিখি আমি ডিআই বাই এ, এখানে এক্স এর জায়গায় এই যে 1 প্লাস এক্স ছিল না, এখানে এক্স ছিল শুধু,
তাহলে এক্সটা এখানে আসছে, যেমন এখানে ডিআইটা এখানে চলে আসবে, ডিআই, ঠিক আছে, মাইনাস হাফ ডিআই বাই এ স্কোয়ার প্লাস, এখন আমরা যে এখানে হায়ার অর্ডারগুলো থাকবে না, এগুলো আমরা নিব না, হায়ার অর্ডারগুলো কি করব না, নিব না, কারণ অলরেডি এই যে ডেভিয়েশন কিন্তু ছোট হয়। ডেভিয়েশন মানে কি, ওই যে ডিফারেন্সটা, মিনের সাপেক্ষে ডিফারেন্সটা, এটা অলরেডি ছোট হয়। এটাকে আবার আমরা কি দিয়ে ভাগ করতেছি, অ্যারিথমেটিক মিন একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি। তো এই ভ্যালুটা অলরেডি ছোট আসবে, এটাকে যখন আপনি স্কোয়ার করবেন তখন আরও ছোট হয়ে যাবে। কিউব করলে ওটা মনে করেন যে অনেক ছোট হয়ে যায়, যার ফলে আমরা কি করি না, ওগুলা নিব না, ওগুলো অলরেডি বাদ আমাদের, ঠিক আছে। তো এখানে যদি আমরা গুণ করে দিই, লগ এ প্লাস 1/n summation of in n di by dA minus half di by a square, এখানে সামেশন i ইকুয়াল 1n, এখানে 1/n ছিল, 1/n, এখানে কি মাইনাস, ঠিক আছে। এই পার্টটা আছে আমাদের, এখানে 1/nটা বাইরে লিখতে পারেন, ভিতরে লিখতে পারেন, ইচ্ছা, এটা নিয়ে খুব একটা প্যারা নেই। লগ জি ইকুয়াল লগ এ, এখন এই পার্টটা ইকুয়াল জিরো, এটা কি বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে আমি আরেকবার দেখাই দিই, দেখেন, নিচে লিখে দিই এটা আমি, এটা রাফ। আচ্ছা, 1/n সামেশন অফ i ইকুয়াল 1/n ডিআই বাই এ ইকুয়াল, আমরা কি লিখতে পারি এখানে, 1/n সামেশন অফ i ইকুয়াল 1 টু n, এখানে এক্স আই মাইনাস এ, ডেভিয়েশনের জায়গায় আমরা এক্স আই মাইনাস এ লিখতে পারি, সিম্পল। তারপর এটাকে যদি দুই ভাগে ভাগ করে নিই, এখানে এই যে এ দিয়ে এক্স আই ভাগ করব, এ দিয়ে এ ভাগ করব, তাহলে কি আসবে, 1/n সামেশন শুধু লিখতেছি আমি, 1 থেকে n এটা লিখতেছি না, কারণ হিজিবিজি হয়ে যাবে, সামেশন এ বাই এ, ঠিক আছে। তাহলে এখানে থাকবে 1/n, আর এটা কত হবে, এক্স বার। দেখেন, যে কোনো সংখ্যা ডাটার যোগফল ভাগ, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, আচ্ছা এটা এভাবে না, এটা আমি অন্যভাবে করে দিচ্ছি, দেখেন, এটা সিম্পলি এত গ্যাজানোর এটা কিছুই ছিল না, এটা 2 লাইনেই বোঝানো যায়। আচ্ছা আমি এটা মিশাচ্ছে না, এটা সিম্পল ভাবে এক্সপ্লেন করা যায়। দেখেন এখানে হচ্ছে এ এর উপর তো আই এর কোনো, মনে করেন যে কোনো ইফেক্ট নাই, তাহলে এটাকে আমরা বের করে নিতে পারি, তাই না, 1 থেকে n পর্যন্ত, তাহলে ডিআই থাকলো। তো এই যে ডিআইটা ছিল, এটাই কি, ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন ছিল। আমরা প্রথমেই বলছি এটা যে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন, দেখেন এখানে আমি একটু দেখাই দিই আপনাকে, যে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন ছিল, ওই জন্য আমরা মিন বিয়োগ করছি, এই যে উইথ রেসপেক্ট টু মিন। আর আমরা প্রথম ইয়াতে কি পড়ছিলাম, যে ডেভিয়েশন, প্রথম প্রুফে পড়ছিলাম যে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিনের যে সামেশন আছে, এটা সবসময় জিরো হয়, সামেশন অফ দ্য ডেভিয়েশনস উইথ রেসপেক্ট টু মিন হচ্ছে জিরো হয়। তাহলে এখানে এই যে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিনের সামেশনটা কত হবে, জিরো, তাহলে 1/n ইন্টু জিরো ইকুয়াল জিরো। এটা একদম সিম্পল জিনিস ছিল, আমি যে কেন ওই দিক গেলাম। আচ্ছা, তারপর দেখেন, তাহলে এই পার্টটা পুরোটা জিরো চলে আসে, তাহলে মাইনাস সামেশন আই ইকুয়াল 1 0, আর এখানে আছে 1/2nটা বাইরে আনতে পারি আমরা, 2n ডিআই বাই এ পুরোটার উপর স্কোয়ার। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে 2n এই দুটো পজিটিভ ভ্যালু, তারপর ডিআই বাই এ, এটাকে আপনি যেই ভ্যালুই বসান না কেন, এখানে পজিটিভ নেগেটিভ যেই ভ্যালু বসান না কেন, এই স্কোয়ারের কারণে এটা পজিটিভ হয়ে যাবে না। তো এই পুরা টার্মটা কি একটা পজিটিভ টার্ম, এই পুরোটা একটা কি পজিটিভ টার্ম, টার্ম, ঠিক আছে। তো এখন কোনো কিছু থেকে যখন আপনি পজিটিভ টার্ম বিয়োগ করবেন, তখন কি পাবেন, তার থেকে ছোট সংখ্যা পাবেন না। অর্থাৎ এখানে এর থেকে এই যে লগ জি, যেটা লগ জি অবশ্যই এর থেকে ছোট না, কারণ এ থেকে এই যে লগ এ থেকে তো আপনি একটা টার্ম বিয়োগ করতেছেন, ধরেন যে 10 থেকে 2 বিয়োগ করতেছেন, তাহলে কত পাবেন, 8, তাহলে 8টা কি ছোট হচ্ছে না 10-এর থেকে, তো লগ জিটা অবশ্যই লগ এর থেকে ছোট, তাহলে লগ জিটা যদি লগ এর থেকে ছোট হয়, তাহলে জি অবশ্যই এর থেকে ছোট, তাহলে জি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা কি ছিল, অ্যারিথমেটিক মিন, আর জি কি ছিল, জিওমেট্রিক মিন, তাহলে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড়, শেষ।
এটা গেল প্রথম পার্টটা। এখন আমরা দেখব যে হারমোনিক মিন আর জিওমেট্রিক মিনের মধ্যে সম্পর্ক। তো প্রথমে আমরা ধরে নিব কি, যে আমরা তো ডাটাগুলো x1 x2 x3 x4 ডট 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 xn পর্যন্ত ধরে নিছিলাম না। এবার আমরা ধরে নেব যে এদের রেসিপ্রোকাল ডাটাগুলো ধরে নিয়ে কাজ করব। কারণ আমরা জানি হারমোনিক মিনে রেসিপ্রোকাল ডাটাগুলো নিয়ে কাজ করতে হয়। হারমোনিক মিনের যে ফর্মুলাটা, ওখানে রেসিপ্রোকাল ডাটা আছে, সেই জন্য আমরা রেসিপ্রোকাল ডাটা নিয়ে কাজ করব। এগুলো ডাটা দেওয়া আছে আমার। তাহলে এই ডাটাগুলো ইউজ করে যদি আমি অ্যারিথমেটিক মিন বের করি, কি বের করতেছি? অ্যারিথমেটিক মিন। উল্টাপাল্টা কিন্তু করা যাবে না, আমি বের করতেছি কি? অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি জানি? সব ডাটাগুলো যোগ করে যতগুলো ডাটা আছে তার সংখ্যা দিয়ে ভাগ। তো ডাটা আছে কটা? n তম ডাটা আছে, সবগুলো যোগ করে দিলাম 1/n পর্যন্ত। তারপর আমরা জিওমেট্রিক মিন যদি বের করি এই ডাটাগুলো থেকে, তাহলে আমাদের কি আসে? জিওমেট্রিক মিনের ফর্মুলা গুণ করতে হয়। জিওমেট্রিক মিনে সবগুলা ডাটা গুণ করতে হয়, এবং যতগুলো ডাটা আছে সেটা দিয়ে কি করতে হয়? রুট করার লাগে, তাই না? 1/n দিয়ে পাওয়ার হয়, 1/n পাওয়ার হয়। এটা হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন পাই গেলাম এই রেসিপ্রোকাল ডাটার ক্ষেত্রে। এখন আমরা কি জানি? অলরেডি আমরা প্রমাণ করছি যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড়। তাহলে অ্যারিথমেটিক মিনটা এখানে বসাই দিলাম আমি। এখানে যে অ্যারিথমেটিক মিনটা পাইছি এখানে বসাই দিলাম রেসিপ্রোকাল ডাটাগুলোর, ঠিক আছে? এখানে জিওমেট্রিক মিনটা বসাই দিলাম, ডট 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 1/n, এখানে 1/n, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই পাশে ইনভার্স নেব, প্লাস ইনভার্স ওয়ান, প্লাস এই পাশেও আমরা ইনভার্স ওয়ান নেব। এখন যখনই আমরা দুই পাশে ইনভার্স করব, এই যে চিহ্নটা, এটা চেঞ্জ হয়ে যাবে না? এরকম হয়ে যাবে। আমরা জানি যে ইনভার্স নিলে অসমতার ইয়া থেকে জানি যে যখনই আমরা দুই সাইডে ইনভার্স করব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো ইনভার্স করলে এখানে কি পাবো আমরা? n ভাগ 1/h1 plus x1 x2 plus 1/x3 ডট 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 1/xn। আর এখানে যদি ইনভার্স করি আমরা কি পাবো? 1/h1 ডট 1/h2 1/x3 ডট 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 1/xn ছিল না গুণ অবস্থায়? তো এটাকে ইনভার্স করলে 1/n পাবো। তখন এটাকে যদি আমরা ইনভার্স করি, এখানে ইনভার্স করলে কি হবে বলেন দেখি? এটা 1 ভাগ পুরাটা চলে যাবে না? এরকম হয়ে যাবে না? 1 ভাগ এটার উপর 1/n ইনভার্স করলে কি হয়ে যায়? এটা তো নরমাল বিষয়, যে ধরেন এরকম আছে, তাহলে এটা কত হয়ে যায়? 1/3 হয়ে যায়, তাই না? এখন ধরে যে 1/3 এর ইনভার্স আছে, সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে না? 3 হয়ে যাবে কিনা? তো সেম টু সেম এখানে 1/3 এর ইনভার্স করছি ধরে নেন, তাহলে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তো এখানে যদি পাওয়ার 2 থাকতো তাহলে কি হয়ে যেত? এখানে 2 এর স্কোয়ার হয়ে যেত। এখানে যদি পাওয়ার 2 থাকতো তাহলে এখানে 3 এর স্কোয়ার হয়ে যেত। এখানে যদি 3 এর পাওয়ার 1/n এর ইনভার্স করতাম তাহলে কত আসতো? 1/3 1/n আসতো। আর এখানে যদি 1/3 এর ইনভার্স 1/n করতাম তাহলে কত আসতো? 3 1/n চলে আসতো। তো সিমিলারলি এখানে এই যে গুণ অবস্থা ডাটাগুলো আছে এগুলো উল্টে যাবে, অর্থাৎ 1/3 যেমন ছিল 3 চলে আসছে, এখানে এটা উল্টে যায়, ডট 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 xn এটা চলে আসবে 1/n। সিম্পল। এটা যদি কেউ না বুঝে থাকেন নিজে একটু বসে বসে ট্রাই করবেন, কারণ এটা নিয়ে গেজায় লাভ নেই। এটা সিম্পল 9-10 এর বিষয় xn, ঠিক আছে? এখন এখানে যদি আপনি লক্ষ্য করেন, এটা হচ্ছে কিসের ফর্মুলা আপনার? এখানে ডাটা চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিসের ফর্মুলা? এটা আপনার হারমোনিক মিনের ফর্মুলা। আর এটা কিসের ফর্মুলা বলেন দেখি? এটা জিওমেট্রিক মিনের ফর্মুলা। তাহলে জিওমেট্রিক মিনটা অবশ্যই কি হারমোনিক মিনের থেকে বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড় এবং জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের থেকে বড়। প্রুফড। একদম ইজি জিনিস। আর এখন এখানে একটা বিষয়, যে সবগুলো যদি x1 ইকুয়াল x2 ইকুয়াল x3 ইকুয়াল x4 ডট 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 ইকুয়াল xn যদি হয়ে যায়, সবগুলো ডাটা যদি সেম থাকে, সেই ক্ষেত্রে আপনারা লিখবেন যে এই তিনটা জিনিসই সমান হয়ে যায়। হারমোনিক মিন, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন তিনটাই সমান হয়ে যাবে। তাহলে সেই জন্য এখানে ইকুয়াল সাইন দেওয়া থাকে, ঠিক আছে? নেক্সটে চলে যাই।
এখানে আমি এই ম্যাথটা এর আগের ইয়াতে করাইছি। তো এখানে থিওরিটা দিয়ে রাখছি যে ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা কি এবং এটার ইম্পর্টেন্স কি। যেমন আপনার কাছে ধরেন যে বাড়িতে রাইস আছে, তারপর ক্লোথস আছে, সিগারেটস আছে, কিন্তু এর মধ্যে রাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটার জন্য ওয়েটেড অ্যাভারেজ বের করতে হলে রাইসের যে ইম্পর্টেন্সটা এটা সবচেয়ে বেশি, এটা বোঝায় ওয়েটেড অ্যাভারেজ দিয়ে। মানে এগুলা জাস্ট রিডিং রিডিং পড়ে নেবেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। শুধু ওখানকার যে ম্যাথটা ছিল ম্যাথটা আমি করাই দিছে। তারপর এখানে বলছে গ্রাফের টাইপগুলো যেগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বোঝানো রিপ্রেজেন্ট করা হয়। এখানে বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগ্রাম, তারপর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এগুলো জাস্ট রিডিং পড়ে নেবেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর বেস্ট মেজার ডিসপারশন কোনটা, এটা যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে বেস্ট ডিসপারশনের জন্য মেজার করা হয়। তারপর নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে আমাদের কোশ্চেন আছে যে রিলেশন বিটুইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা করব। তো ফার্স্টেই আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা লিখি, সিগমা ইকুয়াল, এটা আমি পড়াইছিলাম, সিগমা স্কোয়ার দিয়ে কি ভ্যারিয়েন্সকে প্রকাশ করা হয় আর সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয়। তো সিগমা স্কোয়ার 1/n সামেশন অফ আই ইকুয়াল, আমি বলছিলাম যে এখানে যতগুলো আমরা সামেশন নিব সবগুলো 1 থেকে n পর্যন্ত চলবে। তো এগুলো বারবার আমার 1 থেকে n পর্যন্ত লেখার কোনো মানে হয় না যদিও। তো এখানে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে এক্স বার আছে, মিন দিয়ে বিয়োগ করছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, ঠিক আছে। আর যেটা হচ্ছে রুট মিন স্কোয়ার, এখানে কার কার সম্পর্ক বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তো রুট মিন স্কোয়ার ডেভিয়েশনকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা আকারে লিখি, এখানে ফর্মুলা জাস্ট এই জায়গাতেই পরিবর্তন হবে, এবার দেখেন পুরোটাই সেমই থাকে। 1/n আই থেকে n পর্যন্ত xi - a স্কোয়ার। দেখেন এখানে এ দ্বারা যে কোনো নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে এনি আরবিটারি পয়েন্ট এ। এর আগে কিন্তু এ দ্বারা অ্যারিথমেটিক মিন বোঝানো হচ্ছিল, ওটা আলাদা এ। ওইটা এর আগের ম্যাথে ছিল, ওটা আমি এ সহজভাবে প্রকাশ করার জন্য এ এম দিছিলাম, কিন্তু আরও সহজ করার জন্য শুধু এ দিছিলাম, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো পয়েন্ট বোঝায়, ঠিক আছে। ওই ক্ষেত্রে শুধু ওটা স্পেশালি আমি এ ইউজ করছিলাম, আমি বলে দিছি ওখানে। এখানে যে ম্যাথটা করেছিলাম এই জায়গায়, এই যে এ দিয়ে এটা কিন্তু যে কোনো নাম্বার ছিল না, এটা কিন্তু ছিল অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। আর এখন যে এটা ইউজ করতেছে এটা যে কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে, যে কোনো একটা নাম্বার বোঝাচ্ছে, আর আরবিটারি পয়েন্ট, ঠিক আছে। এই দুইটার মধ্যে কনফিউশন হওয়া যাবে না। তো আমরা দুইটার মধ্যে সম্পর্ক বের করব। তো এখানে রুটটাকে আমরা নিব না, রুটটাকে পার করে স্কোয়ার করে দেবো যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে এস স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো তাহলে আমরা 1/n সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এফ আই এক্স আই মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে তো যেহেতু আমরা এই এক্স বার দিয়ে ইয়া করব, যোগ বিয়োগ করব। এক্স বার দিয়ে কেন যোগ বিয়োগ করতেছি, এখানে সিম্পল আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ছিল এখানে তো এক্স বার ছিল না। কিন্তু এই ফর্মুলা যেটা হচ্ছে আপনার রুট মিন স্কোয়ারের ফর্মুলা, যেটা রুট মিন স্কোয়ার ডেভিয়েশনের ফর্মুলা, যেটা এখানে তো কোনো এক্স বার নাই, তাই না। তো আমরা জোর করে একটা এক্স বার আনবো, জোর করে এখানে একটা এক্স বার আনবো, ঠিক আছে। জোর করে একটা এক্স বার আনলাম। তো এখানে লক্ষ্য করেন আমার এই পার্টটা চলে আসছে এক্স আই মাইনাস এক্স বার। এখানে দেখেন এক্স আই মাইনাস এক্স বার এই পার্টটা চলে আসছে, তো এটা আনার জন্যই আমরা এই জোর জবস্তি করে এক্স পার্টটা আনলাম। তাহলে এখন যদি আমরা এখানে হোল স্কোয়ারটা ফেলে দিই, হোল স্কোয়ারের সূত্র ফেলবো আমরা, এই পার্টটা আমার লাগবে তাই না। তো এই পার্টটাকে এ ধরবো, এই পার্টটাকে বি ধরবো, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবো এখানে। এখানে যদি ফর্মুলা ফেলি আমরা, হোল স্কোয়ার প্লাস 2xi মাইনাস এক্স বার মাইনাস এ প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা এই পার্টটা প্রতিটা পার্টে গুণ করে দেবো, এই যে এই পার্টটা আছে এটা প্রতিটা পার্টে গুণ করে দেবো। 1/n
তো কেউ কারো যদি ভিডিওটা স্লো মনে হয় আপনি 2x স্পিডে দেখতে পারেন, কারণ আমি প্রত্যেকটা জিনিস হাতে লিখতেছি তো একটু সময় লাগতেছে। তারপর প্লাস হোল স্কোয়ার। ঠিক আছে, এই পুরো পার্টটা আমরা লিখলাম। এখন আপনি যদি ভালো করে মনোযোগ দেন তাহলে লক্ষ্য করবেন যে এই পার্টটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারের মানটা দেখেন ভালো করে। এই পার্টটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার। দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা ছিল না, এটার উপর স্কোয়ার করলে কোনটা আসবে? এই যে এটার উপর যদি স্কোয়ার করি তাহলে দুই পাশে স্কোয়ার করলে রুটটা কেটে যাবে, আর এই যে এই পার্টটা আসবে 1/n এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার, আর এই পাশে ছিল রুট মিন স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা বের করি প্লাস এখানে কি কি মান থাকবে দেখেন। এই পার্টটা এক্স বার মাইনাস এ, এটার উপর তো এই সামেশনের কোনো প্রভাব নেই, তাহলে এই পার্টটাকে আমরা বের করে আনতে পারি তাই না? এই পার্টটাকে আমরা সিম্পলি বের করে আনবো এক্স বার মাইনাস এ, এই পার্টটাকে আমরা বের করে আনবো স্কোয়ার। তাহলে এখানে থাকবে সামেশন অফ আই ইকুয়াল 1 to n এফ আই, আর এখানে ভাগ এন, এন ছিল আগে থেকে 1/n। তারপর উপরের পার্টটা এই পার্টটা ইকুয়াল কিন্তু জিরো হয়ে যায়। এখন কিভাবে জিরো হলো এটা আমি করে দেখাচ্ছি। এই পার্টটা পুরোটা যদি আমরা লিখি, যে পার্টটা জিরো হচ্ছে এখানে আমি আলাদাভাবে দেখাই দিচ্ছি, এই পার্টটা যেটা জিরো হচ্ছে সেই পার্টটা আলাদা ক্যালকুলেশনে দেখাই দিচ্ছি। এটা একটু মনোযোগ দিবেন। হুম, দেখেন এইটার উপর কি এই সামেশনের কোনো মানে প্রভাব আছে? নাই, এখানে কোনো আই আছে? নাই, তাহলে এটা বের করে নেব। ঠিক আছে, আর এটা যদি লক্ষ্য করেন এটা আপনার পরিচিত একটা জিনিস, চীনা পরিচিত জিনিস। এটা হচ্ছে ডেভিয়েশনের যোগফল, মনে আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে প্রথম প্রমাণটা কথা মনে আছে? যে এই পার্টটা ইকুয়াল, এই দুটো গুণফল ইকুয়াল এক্স বার ইন্টু এন লেখা যায়, আর এখানে হচ্ছে মাইনাস এক্স বার ইন্টু এন লেখা যায়, এটা জিরো হয়ে যায়। এটা প্রথম প্রমাণটা, আমি এই ভিডিওতে প্রথম যে প্রমাণটা করাইছি সেটা আমি একটু আপনাকে দেখাই। এই যে প্রথম প্রমাণটা, এই যে এটা, এই যে এটা দেখেন তো, এটা আর ওইটা সেম না? 9 পেজে এই দেখেন, এটা আর ওটা সেম। এই পার্টটা ইকুয়াল কত হয়ে যাচ্ছে? জিরো। এটা হচ্ছে সাম অফ ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু কি মিন, এটা পার্টটা জিরো চলে আসে। তো যেহেতু এটা জিরো, তাহলে এই পুরা ইকুয়েশনটা, এই পুরা পার্টটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে সামেশন অফ এফ আই এটা ইকুয়াল এন লেখা যায় না, নাম্বার অফ টোটাল অবজারভেশন? তাহলে এই এন আর এই এন কেটে যায়, তাহলে আমাদের থাকবে কি? থাকবে শুধুমাত্র এস স্কোয়ার ইকুয়াল সিগমা স্কোয়ার প্লাস কি থাকে বাকি পার্টটা? এক্স বার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এবং রুট মিন স্কোয়ার। এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, এই দুটার মধ্যে সম্পর্ক। এখন এই দুটো কিন্তু ইকুয়ালও হইতে পারে। কি ক্ষেত্রে ইকুয়াল হবে? যদি এখানে এই যে এ পয়েন্টটা যদি মিনের ইকুয়াল হয়, এ পয়েন্টটা যদি মিনের ইকুয়াল হয়, অর্থাৎ এই জায়গায় যদি মিন থাকে তাহলে মিন মাইনাস মিন, তাহলে এটা জিরো হয়ে যাবে। এ হচ্ছে যে কোনো পয়েন্ট ছিল, তো যে কোনো পয়েন্টে যদি মিন পয়েন্ট হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল সিগমা স্কোয়ার, তাহলে এস ইকুয়াল সিগমা। শুধুমাত্র এই পয়েন্টে কি হবে? এস ইকুয়াল সিগমা হবে। সিম্পল। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে মিন মাইনাস এ, এটাকে কিন্তু আমরা ডেভিয়েশনও লিখতে পারি। ঠিক আছে, ডেভিয়েশন লিখতে পারি। নেক্সট ম্যাথে চলে যাই আমরা, এই ম্যাথটা আমাদের শেষ। তারপর বলছে ভেরিয়েন্স অফ দ্য ফার্স্ট, আচ্ছা ভেরিয়েন্স আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম না, সিগমা, এই সিগমার স্কোয়ারের কিন্তু হচ্ছে ভেরিয়েন্স। ঠিক আছে, তো আমরা কি বলছে, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের যে হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটা প্রমাণ করতে হবে। এইটা কিন্তু অনেক ইজি। এখান থেকে যদি আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতো তাহলে আমরা ভেরিয়েন্স ইকুয়াল কি যে লিখছে এখানে, ভেরিয়েন্স ইকুয়াল লিখছে এন স্কোয়ার মাইনাস 1/12, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল কি আসতো? রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1/12। কারণ আমরা কি জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা,
এটা সিগমা। এটাকে স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্স পাই। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে রুট স্কোয়ার কাটে যাবে, তাহলে ভেরিয়েন্স পেয়ে যাব। সিম্পল। তো এখানে আমরা যদি এখন প্রমাণে চলে যাই, তাহলে প্রমাণে ধরেন যে প্রথমে আমরা ধরে নিলাম যে আমাদের ফার্স্ট অ্যান্ড এখানে বলছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারগুলো 1 2 3 4 এভাবে 1 2 3 4 ডট 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 এন পর্যন্ত ন্যাচারাল নাম্বার আছে। ঠিক আছে? এখন এটা যদি আমরা মিন বের করি, অ্যারিথমেটিক মিন বের করি, অ্যারিথমেটিক মিন এক্স বার যদি বের করি তাহলে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন পর্যন্ত কতগুলো নাম্বার আছে? এন এন সংখ্যক নাম্বার আছে, তাই না? তাহলে আমরা জানি 1 থেকে n পর্যন্ত যদি যোগ করি ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারের যোগফল ইকুয়াল কত লেখা যায়? এটা 1/nটাকে আমরা আলাদা করে লিখে দিলাম। আর এখানে যোগফলটা কত লেখা যায়? এটা লেখা যায় না? তাহলে এখানে n কেটে যায়। তাহলে এখানে থাকবে কত? অ্যারিথমেটিক মিন x বারের মান কত আসবে? 1 প্লাস n প্লাস 1/2। ঠিক আছে? এটা অ্যারিথমেটিক মিন আসলো। তারপর সামেশন অফ 1/n n i এর মান 1 থেকে n পর্যন্ত, এটা সামেশনের n xi স্কোয়ার, এটার ভ্যালু বের করবো আমরা। এর আগে যেটা অ্যারিথমেটিক মিন ছিল সেটা কি ছিল বলেন দেখি? অ্যারিথমেটিক মিন এক্স বার ইকুয়াল কি লেখা যায়? সামেশন অফ আই এর মান 1 থেকে n পর্যন্ত এক্স আই বা 1/n, এটা লেখা যায় না? এটা লেখা যায়, এটা ইকুয়াল এক্স বার লেখা যায়, এক্স বার লেখা যায়। আর এবার এটাকে স্কোয়ার করতেছি, জাস্ট এক্স আই কে স্কোয়ার করতেছে, এই ক্ষেত্রে আমরা সামেশন বের করব। কেন সামেশনগুলো বের করতেছি? এটা ভেরিয়েন্সের ফর্মুলাটা দেখলে আপনি মনে পড়বে আপনার। আমি এর আগে ভেরিয়েন্সের ফর্মুলাটা লিখে দিয়েছিলাম কিন্তু আমার মনে নেই। আমি এখানে ভেরিয়েন্সের ফর্মুলাটা দেখাবো, তাহলে বুঝবেন যে এই দুটা আমরা কেন বের করতেছি, অ্যারিথমেটিক মিনটা কেন বের করতেছি, আর এক্স এর মানটা স্কোয়ার করে যোগফলটা কেন বের করতেছি, সেটাকে 1/n দিয়ে কেন ভাগ করে বের করতেছি। তাহলে এখান থেকে যদি আমরা 1/nটা রেখে দিলাম, এটা যা ছিল তাই রেখে দিলাম। আর এখানে যদি i এর জায়গায় 1 বসাই, প্লাস 2 বসাই, প্লাস 3 যদি বসাই, প্লাস ডট 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 n যদি বসাই, এরকম চলে আসে, তাই না? তো এক্স এর ভ্যালুগুলো তো আমরা জানি, এক্স এর প্রথম ভ্যালুটা 1 2 3 4 5 6 এইভাবে করে n পর্যন্ত। তাহলে এখানে যদি রিপ্লেস করি তাহলে 1 স্কোয়ার, এখানে একটু নড়ে যাচ্ছে আমার এটা, প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস n স্কোয়ার। তাহলে এটা আমরা জানি যে কোনো সাধারণ ন্যাচারাল নাম্বারের যদি বর্গের যোগফল থাকে তাহলে এটার ফর্মুলাও আমরা জানি, ছোট থেকে এটা পড়ে আসতেছে। তো এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু 1 প্লাস n 1 2n প্লাস 1/6, এটা। তাহলে এখানে n কেটে যায়, তাহলে থাকবে কত? n প্লাস 1 2n প্লাস 1/6। তাহলে এটা আসবে আমার কিসের মান? এই যে সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই n, এটার মান আসবে। এইবার যদি আমরা ভেরিয়েন্সের ফর্মুলাটা ফেলি, সিগমা স্কোয়ারের ফর্মুলাটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই পার্টগুলো কেন বের করলাম। এন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, এটা ছিল ভেরিয়েন্সের ফর্মুলা। এখন এখান থেকে আমরা একটা প্রমাণ দেখব। যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? এখানে শুধু সামেশন লিখতেছি, আমি 1 থেকে n আর লিখতেছি না, লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছে। স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার গুণ করে দিলাম আমি প্রত্যেকটা পার্ট, 1/nটা গুণ করে দিলাম ভিতরে, ঠিক আছে? এখানে সামেশন থাকবে একটা, সামেশনটা আবার মানে রাখে দেওয়া যাবে না বাইরে, সামেশনটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? হুম, তাহলে থাকবে কত এখানে? এখানে টু কনস্ট্যান্ট এক্স বার কনস্ট্যান্ট, এগুলো দুটোকে বের করে নিলাম। এখানে এক্স বারটা কনস্ট্যান্ট, এটাকে বের করে নিলাম। আমরা জানি ফাঁকা সামেশন থাকলে এটাকে এন লেখা যায়, মনে আছে? আমি এর আগে দেখাইছিলাম। অ্যাকচুয়ালি এইভাবে ফাঁকা সামেশন লিখবেন না, নাহলে কেটে দিতে পারে। তো এখানে ডিরেক্ট আপনি এই পার্টটা সামেশন অফ এক্স বার স্কোয়ার এন, এটাকে ইকুয়াল এন ইন্টু এক্স বার স্কোয়ার লিখতে পারেন। এইভাবে মনে রাখবেন, এইটা লিখবেন এখানে, ডিরেক্ট এন লিখবেন। আমি জাস্ট ফাঁকা সামেশন দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু লেখার কোনো ওয়ে না, ওভাবে লিখবেন না। সামেশন অফ এক্স বার স্কোয়ার ইন্টু এন ইন্টু এক্স বার স্কোয়ার লিখবেন, তাহলে আপনার এখানে ভুল ধরার কোনো সম্ভাবনা হবে না, সম্ভাবনা থাকবে না আর কি।
আর এই পার্টটা ইকুয়াল কি লেখা যায়, সব ডাটাগুলোর যোগফল ভাগ ডাটার সংখ্যা। এটা কি মিনের ফর্মুলা না? এটা সামেশন দিয়ে এন লেখা যায়, ফাঁকা সামেশন এন লেখা যায়। হ্যাঁ, আমি বুঝাই দিছিলাম এটা এর আগে, ঠিক আছে? তাহলে এখানে লেখা যায় এক্স বার আই স্কোয়ার বাই এন মাইনাস 2x বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার। তাহলে দুইটা এক্স বার স্কোয়ার থেকে একটা এক্স বার স্কোয়ার বিয়োগ, এখানে বিয়োগ আছে যেহেতু, তাহলে এখানে মাইনাস এক্স বার স্কোয়ার থাকবে বাই এন। দেখেন তো এই ভ্যালুটা আমরা বের করছি না, এক্স বার স্কোয়ার বাই এন, এক্স আই স্কোয়ার বাই এন। দেখেন তো এক্স আই স্কোয়ার বাই সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন, এটা বের করছি না? আর একটা কি বের করছি, এক্স বার বের করছি। কেন বের করছি এখন বুঝলেন? কারণ এই ফর্মুলাটাতেই কি থাকে, এই যে এক্স আই স্কোয়ার বাই এন থাকে আর মাইনাস এক্স বার স্কোয়ার, মানে এক্স বারের স্কোয়ার থাকে। এটা কিসের ফর্মুলা ছিল? এটা হচ্ছে ভেরিয়েন্স, সিগমা স্কোয়ারের ফর্মুলা। সিগমা স্কোয়ারের ফর্মুলা এটা আমরা ভাঙে পেলাম। তো এই সূত্রটা আপনি ডিরেক্ট মুখস্থ রাখতে পারেন, আবার এইভাবে প্রমাণ করেও ভেঙে ভেঙে বের করতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে এক্স এক্স আই স্কোয়ার বাই এন, এটার মান আমরা ডিরেক্ট পাইছি 1 + n+1 2n+1/6, এটা পেয়েছি ভাগ মাইনাস, তারপর এটার মান পেয়েছি কত, 1+1/2, এটা ছিল না? এটার উপর স্কোয়ার করব, স্কোয়ার ছিল আর কি, ছিল। এখন তাহলে আমরা যদি কমন নিয়ে নিই, হ্যাঁ, এই জায়গায় দেখেন তো এ n+1/2 আছে না, এখানে এই 6কে আমরা কিভাবে লিখতে পারি, 6 এর জায়গায় 2 × 3 লিখতে পারি। তো এই জায়গায় n+1/2 আছে, এই জায়গায় n+1/2 আছে, তাহলে দুইটাই কমন নিয়ে নিলাম, n+1/2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে কত, এটা থেকে যাবে, এটা থেকে যাবে, কত থাকবে 2n+1/3, আর এখানে একটা চলে গেছে আরেকটা আছে n+1/2, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, n+1/2, আর এখানে যদি লসাগু করি 6 আসবে, আর এখানে 4n+2 -3n-3, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1/12, 6 আর 2 এর 12 হয়ে গেল 1 + n। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন 4 থেকে 3 বাদ দিলে একটা n থাকে, আর এটা থেকে বিয়োগ করলে -n থাকে। তাহলে এখান থেকে এই দুইটা গুণ করলে আবার কি আসে, a + b আর a - b, এটা তাহলে কি আসে a² - b², তাহলে n² - 1। এই দেখেন এটা হচ্ছে সিগমা স্কোয়ারের ভ্যালু চলে আসছে। তাহলে সিগমা স্কোয়ার ইকুয়াল কত আসছে আমার, n² - 1/2। এটা হচ্ছে ভেরিয়েন্স, সিগমা স্কোয়ারটাকে কি বলা হয়, ভেরিয়েন্স বলা হয়। আর এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে বলে, তাহলে এটাকে রুট করে দেবো জাস্ট, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শেষ। একদম সিম্পল প্রুফ ছিল। তারপর নেক্সট প্রুফে আমরা চলে যাই। তার আগে এখানে কিছু মানে আমাদের থিওরি দেওয়া আছে, মিন ডেভিয়েশনের থিওরি। কারণ এটা এই যে এই প্রুফটার ক্ষেত্রে আমার লাগবে, দেখেন মিন ডেভিয়েশন ফ্রম মিন, এই ফর্মুলাটা আমাদের লাগবে। দেখেন মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটা ফর্মুলা কোনটা, এটা, এটা আমাদের প্রয়োজন। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিনের ফর্মুলাটা এইখানে লেখা আছে, সমস্যা নাই, লিখছি। মিন থেকে বিয়োগ করব ডেভিয়েশন, এটা তো ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, এটা নর্মাল আমরা পড়ে আসতেছে অনেকক্ষণ ধরে, সরি। তারপর এখানে হচ্ছে এই এই যে এক্স আই মাইনাস এক্স বার, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ডেল আই দিয়ে। ডেভিয়েশনকে ডেল আই, এখানে আগে ডি দিয়ে প্রকাশ করতাম, এখানে ডেল দিয়ে প্রকাশ করছে, আর কিছুই না, সিম্পল। তো এখানে একটা সিরিজ দিছে, দেখেন এখানে সিরিজ দিছে, যেটার কি বের করতে হবে, মেইন ডেভিয়েশন ফ্রম মিন বের করতে হবে এবং ভেরিয়েন্স বের করতে হবে। সিরিজটা দিছে a+d আর a+d2d, এভাবে করতে করতে a+2n_d পর্যন্ত গেছে। তো এটা সিম্পল একটা ম্যাথ হইলো, এটাতে একটু কমপ্লেক্সিটি আছে হালকা। দেখে সিম্পলি মনে হতে পারে যে একটা সিরিজ দেওয়া আছে, এটা শুধু দুইটা জিনিস বের করতে হবে, মিন ডেভিয়েশন ফ্রম মিন বের করতে হবে আর ভেরিয়েন্স বের করতে হবে, কিন্তু এখানে একটু কমপ্লেক্সিটি আছে। তো আমরা এখানে কি জানি, এখানে এই যে ডেভিয়েশন ইকুয়াল কি লিখতে পারি, এক্স বার মাইনাস এক্স আই মাইনাস এক্স বার, এটা লিখতে পারি। এখানে দেওয়া আছে এই যে এটা, এটা অ্যাকচুয়ালি ধরে নিছি আমরা, দেওয়া আছে না, এটা আমি লিখে রাখছি যদিও আগে থেকে, মিন ডেভিয়েশন এটা আমরা ধরে নিতে পারি সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আর আমরা যদি ধারাটা লিখি, ধারাটা কত ছিল, a+d a+2d, কত কত করে বাড়তেছে, কত করে ডি করে বাড়তেছে না, ডি করে বাড়তেছে। তাহলে হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কত, দুইটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে ডি। তাহলে এখানে নাম্বার অফ পদ
মানে পদ সংখ্যা যদি বের করতে চাই, পদ সংখ্যার সূত্র কি ছিল? n ইকুয়াল লাস্ট ডিজিট মাইনাস ফার্স্ট ডিজিট ভাগ ডিফারেন্স, এই যে ডিফারেন্স দুইটা পদের মধ্যে ডিফারেন্স তারপর প্লাস 1। তো লাস্ট ডিজিট কত? আমার লাস্ট ডিজিট হচ্ছে a প্লাস 2n d মাইনাস ফার্স্ট ডিজিট কত? a ভাগ ডিফারেন্স কত? d প্লাস 1। তাহলে আমরা যদি কাটি, a কাটা যাবে, 2n d কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2n প্লাস 1। এটা হচ্ছে নাম্বার অফ ডিজিট। তাহলে আমার এখানে কতগুলো ডিজিট আছে? 2n প্লাস 1 পরিমাণ ডিজিট আছে। তো এই ডিজিটটা আমরা কেন বের করতেছি? আমরা যখন মিন বের করব, মিন বের করার ক্ষেত্রে কি লাগে? সামেশন অফ অবজারভেশন বা কারণ এখানে আমার এই যে মিন ডিভিশন ফর্মুলা, এখানে মিন লাগবে না আমার, তো মিনটা আমার বের করতে হবে। তো সামেশন অফ অল অবজারভেশন ভাগ নাম্বার অফ অবজারভেশন। তো কয়টা আপনার অবজারভেশন আছে, কয়টা ডাটা আছে এখানে, টোটাল ডাটা কয়টা আছে? 2n প্লাস 1। তো এখানে ডাটার সংখ্যাটা আমরা পাই গেলাম 2n প্লাস 1। সাম অফ অবজারভেশন, তো সাম অফ ডাটা, সব ডাটাগুলো যদি যোগ করি, এটা একটা ধারা দেওয়া আছে না? তো আমরা ধারার যোগফলের সূত্র কি জানি? Sn ইকুয়াল n/2। এটা হচ্ছে 6-7 মনে হয় ছিল, না 9-10 ছিল, আমার মনে নেই। তো এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখার লাগবে। তো এখানে এটা হচ্ছে সাম অফ ওই যে ধারার যে ডাটাগুলো আছে তার যোগফলের সূত্র। তো এখানে নাম্বারটা লাগবে কয়টা, টোটাল সংখ্যা কত? তাহলে n+1/2, মানে 2a ফার্স্ট, এর a দ্বারা বোঝায় প্রথম যে ডিজিটটা, এখানে প্রথম ডিজিটটা এই দেওয়া আছে, কপাল ভালো, প্লাস এখানে n এর ভ্যালু কত? 2n প্লাস 1, আর একটা সূত্রের মাইনাস, আর এখানে ডি হচ্ছে ডিফারেন্স, দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত? এখানে ডিটা দিয়েই দেওয়া আছে, ডিফারেন্স এখানে ডি। তো এখানে সূত্রের সাথে অ্যাকচুয়ালি আমাদের ইয়াটা মিলিয়ে রাখা হয়েছে, তাহলে আমাদেরই সুবিধা হচ্ছে 1/2। এখানে যদি লক্ষ্য করেন 1 কেটে যাবে, ডি 2n d থাকবে, আর এখান থেকে 2a থাকবে, 2a প্লাস 2n d, তাই না? তো 2 কমন নিয়ে এখানে বাইরে 2টা কেটে যাবে, তাহলে 2n প্লাস 1, এখানে থাকবে a প্লাস n d। তাহলে এটা সামেশন আসলো। তাহলে আমি এখানে যদি x বার বের করতে চাই, তাহলে 2n প্লাস 1 a প্লাস n d ভাগ নাম্বার অফ কি অবজারভেশন, তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার এক্স বারের মান কত হবে? এ প্লাস এন ডি। তাহলে আমার মিনটা পেয়ে গেলাম, তাই না? মিন পেয়ে গেলাম। এখন তাহলে আমার মিনটা যেহেতু পেয়ে গেলাম, আমাদের কি জানি? মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটা ফর্মুলা আমাদের কি? ফর্মুলা আমি ফার্স্টে লিখছিলাম, আরেকবার লিখতেছি। ইটারেশন 1 থেকে n পর্যন্ত, ডেভিয়েশন এখানে কি ছিল? এক্স আই মাইনাস এক্স বার, এটার জায়গায় আমরা এখন ডেল আই ইউজ করতেছি, ঠিক আছে, ভাগ এন। তাহলে এখানে যদি আমি এই যে আই থেকে এন পর্যন্ত ডেভিয়েশনগুলো বসাই দিই, তাহলে কি থাকবে? ডেল 1 ডেল 2 প্লাস ডট 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 ডেল এন পর্যন্ত যাবে না? ডেল এন পর্যন্ত যাবে না, এখানে লাস্ট যে ডেভিয়েশনটা থাকবে এটা হচ্ছে 2n প্লাস 1 এর ডেভিয়েশন থাকবে। অর্থাৎ nতম যে ডেভিয়েশনটা আছে সেটা কি? 2n প্লাস 1, nতম সংখ্যা কোনটা এটা? লাস্ট সংখ্যা কোনটা এখানকে? লাস্ট সংখ্যা এটা না? n এর ভ্যালু আমরা কত বসাচ্ছি? 2n প্লাস 1, লাস্ট সংখ্যা যেটা সেটা 2n প্লাস 1। তো এখানে 1 থেকে বড় n পর্যন্ত যাচ্ছে, মানে টোটাল যতগুলো সংখ্যা আছে 2n প্লাস 1 পর্যন্ত যাচ্ছে এখানে। n এর মান কত? 2n প্লাস 1। তাহলে n এর মান হচ্ছে 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 পর্যন্ত যাইতেছে এখানে। তাহলে আমরা এখানে ডেল 1 ডেল 2 ডেল 3 ডট 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 ডেল 2 2n প্লাস 1 এগুলোর ভ্যালু কি জানি? জানি না। তো এগুলো আমাদের আগে বের করতে হবে, যে ডেল 1 কত, ডেল 2 কত, এগুলো এখন বের করব আমরা। তো ডেল 1 যদি আমরা বের করি, ডেল 1 আমরা ইকুয়াল জানি x1 মাইনাস এক্স বার, তাই না? তো x1 প্রথম সংখ্যাটা কত? a, এটা আমরা জানি। আর x বার আমরা বের করছি, x বার কত? a প্লাস nd, তাই না? এটা বের করছি। তাহলে এখানে যদি আমরা বের করি মাইনাস a মাইনাস nd সামেশন, এখানে সরি, এই যে এটা দেওয়া হয় এটা দ্বারা ডিফারেন্স বোঝায়, এটা দ্বারা মডুলাস বোঝায়, যাতে ডিফারেন্স শুধু কাউন্ট হয়। মানে হচ্ছে যে কোনটা আগে, বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা কোনটা, এটা যাতে কোনো পার্থক্য না থাকে। এটা জাস্ট মাইনাস যদি আসে বিয়োগফলটা, সেটা আমরা প্লাস হিসেবে নিব, মডুলাস সাইন। এক কথায় এটা আপনারা বুঝেন, এগুলো হুদায় এক্সপ্লেন করতেছে। এটা কেটে যায়, তাহলে আমার এটা আসবে কত? এনডি। তাহলে আমার ডেল ওয়ানের মান কত আসলো? এনডি আসলো। তাহলে আমি যদি ডেল টু বের করি, ডেল টু বের করলে এক্স টু মাইনাস এক্স বার, তাই না? তাহলে এখানে ডেল টু কত আসবে? এক্স টু এর মান কত? এ প্লাস ডি, দ্বিতীয় সংখ্যা, ধারার দ্বিতীয় সংখ্যা কোনটা ছিল? ধারার প্রথম সংখ্যা এ ছিল, দ্বিতীয় সংখ্যা কি ছিল? এ প্লাস ডি। ধারার প্রথম সংখ্যা এ ছিল, পরের সংখ্যা এ প্লাস ডি ছিল। তাহলে এখানে এ প্লাস ডি বসাইলাম,
মাইনাস এক্স বারের মান কত, এ মাইনাস এন ডি, তারপর এখানে মডুলাস, তাহলে এ কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত, দেখেন এটা কেটে গেল, তাহলে ডি মাইনাস এন ডি থাকলো। তাহলে এখান থেকে যদি আমি ডি কমন নিই তাহলে কত হবে, এখানে এন মাইনাস ওয়ান ডি। এখানে আপনি বলতে পারেন যে এখানে তো ভাইয়া ওয়ান মাইনাস এন থাকবে, তো আমার সামেশনের কারণে আমি এন মাইনাস ওয়ান দিই আর ওয়ান মাইনাস এন দিই, একই বিষয়, কারণ ওই যে নেগেটিভ একটা বের করে নিচ্ছি ওটা দিয়ে আমার পজিটিভ হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম দেখেন, ওয়ান মাইনাস এন ডি আসতেছে না, তো আমি যদি একটা মাইনাস বের করে নিই তাহলে ওয়ান মাইনাস এন ডি আসবে, আর এটা সামেশন থাকার কারণে এই নেগেটিভটা এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। তো এখানে ওয়ান মাইনাস এন ডি লিখলাম, দেখতে সুন্দর লাগে। তাই ডেল ডেরিভেশন অফ থার্ড থার্ড কি থার্ড ডেভিয়েশন, এটাকে যদি আমি ভালো মাঝে মাঝে ডেরিভেশন বলে ফেলি ভুল করে, এটা মানে ভুলটা মাফ করে দেবেন, এটা হচ্ছে ডেভিয়েশন, আমি কথা ফ্লোতে মাঝে মাঝে ভুল হইতে পারে, ডেভিয়েশন, ঠিক আছে। তো আমি যদি সামেশন বের করি, এ প্লাস টু ডি, থার্ড নাম্বার এটা ছিল আমাদের, আমরা জানি, মাইনাস, এটা যদি করে দিই তাহলে আসবে কত, এন মাইনাস টু ডি, এটা আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন, এন মাইনাস টু ডি আসবে। তো এভাবে যদি বাড়তে থাকে, তারপর এন মাইনাস থ্রি ডি, তারপর এন মাইনাস ফোর ডি, এন মাইনাস ফাইভ ডি, এভাবে বারবার বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমরা যদি এখন বের করি পরবর্তী, ধরেন এন 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 পর্যন্ত বের করলাম, তাহলে এন তম গেলে এখানে কত হবে, এন মাইনাস এন ইন্টু ডি, তাহলে জিরো চলে আসবে, তাই না? আমি এটা করে দেখাই তাও, এটা তো বুঝাই যাচ্ছে, এখানে এন এর জায়গায় এই যে টু এর জায়গায় এটা টু চেঞ্জ হচ্ছে না, তো যখন আমার হচ্ছে ডেভিয়েশন টু ছিল, সরি, ডেভিয়েশন টু ছিল তখন এটা ওয়ান ছিল, এখানে কি ভুল লিখলাম নাকি, না সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এটা এখানে এক করে কম আছে, আচ্ছা এটা আমরা বের করি, এটা জিরো হবে না, এটা এটা জিরো হবে না, এর পরেরটা জিরো হবে, তো এটা আমরা বের করি, এক্স এন মাইনাস এক্স বার, বের করতে তো আর সমস্যা নাই। তো এক্স এনটা কত হবে, এক্স এনতম সংখ্যা, এনতম সংখ্যার আমরা সূত্র জানি, এটা এনতম সংখ্যার সূত্র, এটা আমরা হচ্ছে নাইন টেনে পড়ছিলাম, এনতম সংখ্যার সূত্র মাইনাস এক্স বার কত আছে, এন ডি, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত আসবে, দেখেন এখানে এ কেটে যাবে, আর এখানে এন ডি আর মাইনাস এন ডি কেটে যাবে, শুধু থাকবে কত, মাইনাস ডি এর সামেশন, তাহলে শুধু ডি আসবে, ঠিক আছে। তাহলে এন তমটা ডি আসবে শুধু, তাহলে এন তম, এন প্লাস ওয়ান যেটা এইটা আসবে জিরো, দেখি এটা কিভাবে জিরো আসে, তাহলে এখানে আমরা এবার এন প্লাস ওয়ান বসাচ্ছি, এন প্লাস ওয়ান তম সংখ্যা, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটে যাবে, দেখেন আমি করে দেখাই, ওয়ান এততম সংখ্যা মাইনাস ওয়ান, এই পুরাটার সাথে ডি গুণ, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই, হ্যাঁ ঠিকই আছে, এটা থার্ড ব্র্যাকেট, আর এটা সংখ্যাটা এন এর ভ্যালু বসাইছে এখানে, এততম সংখ্যা, ঠিক আছে, এখানে এন ছিল কি, তম সংখ্যা। তো আপনারা এখানে একটা জিনিস কনফিউজ হইতে পারেন যে এন তম সংখ্যা তো আমার শেষেরটা হওয়ার কথা, ওটা ছিল বড় এন ভাইয়া, দেখেন এটা এখানে কিন্তু আমাদের যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা কিন্তু টু এন এ প্লাস টু এন ডি পর্যন্ত গেছে, তো মাঝে যে এন আছে, এন তম সংখ্যা, এটা কিন্তু এন এর থেকেও বড় সংখ্যা, দেখেন আমাদের কতগুলো টোটাল সংখ্যা কত, টু এন প্লাস ওয়ান তম সংখ্যা আছে, তো এটা কি এন এর থেকে বড় না, এটা তো অবশ্যই এন এর থেকে বড়, তো আমরা বাইর করতেছি কোনটা, এন তমটা, ছোট এন তমটা, আর বড় এন যেটা ছিল এটা ছিল টু এন প্লাস ওয়ান, এটা টোটাল নাম্বার হচ্ছে বড় এনটা, আর ছোট এনটা হচ্ছে মাঝের একটা এন জাস্ট আসবে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এন আসবে, তারপর ডট 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 ডট, তারপর টু এন প্লাস ওয়ান আসবে, মানে বিষয়টা এরকম যে ওয়ান টু থ্রি ডট 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 এন আসে, তারপর ডট 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 টু এন প্লাস ওয়ান আছে, তো এটা হচ্ছে বড় এন লাস্টের সংখ্যাটা, আর মাঝে যে এন আছে এই এনটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো এখানে মাইনাস কত হবে, এ মাইনাস এন ডি, এখানে হচ্ছে এই যে এক্স বারটা মাইনাস করে দিলাম, এক্স বার মানে হচ্ছে মিনটা মাইনাস করে দিলাম। এখন লক্ষ্য করেন আপনারা বিষয়টা, যেখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে থাকবে এ প্লাস এন ডি মাইনাস এ মাইনাস এন ডি, এটা হচ্ছে কি বিয়োগ করে দিলাম, মিনটা বিয়োগ করে দিলাম, এ কাটা যায়, এটা কাটা, তাহলে এটা জিরো আসতেছে, ঠিক আছে। এখন এটা আমি প্রথমে মানে মিস্টেক করছিলাম কেন, এখানে আমি ভাবছিলাম যে এখানে থ্রির কারণে এখানে থ্রি আসছে, বাট এখানে টু আসতেছে, একটা কম সংখ্যা আসতেছে, তার মানে কি এন এর কারণে কিন্তু এখানে হচ্ছে কত আসবে, এন মাইনাস ওয়ান আসবে, ঠিক আছে। আমি বুঝাই বিষয়টা, যে এখানে থ্রি হইলে এখানে কত আসতেছে, টু আসতেছে, তাহলে এন হইলে এখানে কত আসবে, এখানে আসবে এন মাইনাস ওয়ান, এটার সাথে ডি গুণ, তাহলে এখানে লক্ষ্য করেন, তাহলে এখানে কত আসবে, মাইনাস এন প্লাস ওয়ান ডি,
তাহলে এন এন কাটা 1 শুধু ডি থাকতেছে। তো এখান থেকেও আপনি এখানে যে এক্স এই যে ডেল এন এর মান যে ডি আসবে এইভাবেও বের করতে পারেন। এই যে সংখ্যাটা আমি বুঝাচ্ছি যে এখানে যখন 3 ছিল, ডেভিয়েশন 3, তখন এখানে কত বিয়োগ হইতো? 2 বিয়োগ হইতো, 1 কম বিয়োগ হইতো। তাহলে যখন n ডেভিয়েশন বের করব তখন এখানে কত বিয়োগ হবে? এখানে n এর থেকে একটা সংখ্যা কম, অর্থাৎ n-1 বিয়োগ হবে, তাই না? তো এটা এইভাবে বের করতে পারেন, এটা দরকারও নাই, যদিও এটা আমি এক্সট্রা বুঝাচ্ছি। তো যদি n প্লাস 1 বের করেন তাহলে এখানে কত বিয়োগ হবে? তার থেকে এক কম, কত বিয়োগ হবে? n+1 এর এক কম কত? n বিয়োগ হবে, তাহলে n-n 0 হয়ে যাচ্ছে। বুঝতেছেন? এই ফর্মুলাটা দিয়েও কিন্তু আপনি হচ্ছে এই ডেভিয়েশন গুলো বের করতে পারেন। তো এটা চলে আসলো, আবার এখানে বড় ফর্মুলাটা দিয়েও বের করতে পারেন, ইচ্ছা আপনার। হাই হাই, এখানে শেষ হয়ে গেল এখনই? আরো অনেক ক্যালকুলেশন বাকি আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি পরে ফাঁকা পেজগুলোতে করব। দেখেন, তারপর আমার হচ্ছে যদি আমি ডেল n+2 বের করি, সেক্ষেত্রে আমরা দেখব n+1 বের করলাম, এবার n+2, তাহলে x n+2 মাইনাস এক্স বার বের হবে, তাহলে n প্লাস n+1 ডি মাইনাস এ মাইনাস এন ডি, এটা আসবে। এটা এখন কিভাবে আসলো আপনি বলতে পারেন, আমাদের ফর্মুলা কি ছিল? এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এটা ফর্মুলা ছিল যে কোনো একটা নাম্বারের পদ সংখ্যা, যে কোনো একটা পদ বের করার জন্য এই সূত্রটা ছিল। যে কোনো পদ বের করার সূত্র, ধারার ক্ষেত্রে এটা ধারার সূত্র, ঠিক আছে? তো আমরা কততম পদ বের করতেছি? n+2। তাহলে এইখানে n এর জায়গায় যদি আপনি n+2 বসায় দেন, তাহলে 2 থেকে -1 করলে কত হয়? +1। তো এই জন্য এখানে +1 চলে আসছে। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে পাবেন আপনি শুধু ডি। তাহলে ডেল, যদি এবার 2n+1 এর জন্য বের করেন, অর্থাৎ লাস্ট সংখ্যাটা, এটা কিন্তু বড় n, এটা বড় n, 2n+1 এটা হচ্ছে বড় n। তাহলে এটা যদি আপনি বের করেন তাহলে আসবে a প্লাস 2nd মাইনাস, এটা লাস্ট সংখ্যাটা তো আমরা জানি, লাস্ট সংখ্যা কত ছিল? a প্লাস 2n ছিল, 2nd ছিল না, লাস্ট সংখ্যাটা তো আমরা জানি। তো এখানে তো আমার বের করার দরকার নেই, লাস্ট পদটা তো আমার বের করার দরকার নেই, এর আগে জানতাম না বলে আমরা লাস্ট পদের ফর্মুলা দিয়ে বের করতেছিলাম, ঠিক আছে? এটা লাস্ট পদটা আমরা জানি, a প্লাস 2n ডি, 2n ডি, ঠিক আছে? এটা থেকে আমরা মিন বিয়োগ করে দিব। মিন কত? মাইনাস এ মাইনাস এন ডি। বিয়োগ করার কারণে এখানে ওই যে এ প্লাস এন ডি ছিল না মিনটা, বিয়োগ করার কারণে এই দুটা মাইনাস হয়ে যাচ্ছে। এ এ কাটা, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে আমাদের এন ডি। 2nd থেকে এন ডি বিয়োগ করলে কত থাকবে? এন ডি, ঠিক আছে? তো এই আমরা সব সব ডেভিয়েশনের মানগুলো পেয়ে গেলাম। এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা দেখে আমি বের করি। অনেকগুলো প্রমাণ বাকি আছে, এখানে ফাঁকা জায়গা উপরে দেখতে লাগবে। বড় প্রমাণটাতে এত কম ফাঁকা রাখছি যে কেন? আচ্ছা, লাস্টে চলে যাই, লাস্ট পেজে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা ফাঁকা আছে। হ্যাঁ, লাস্ট পেজে করে দিই। দেখেন, তো আমরা হচ্ছে সব ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি এগুলো সব পেয়ে গেলাম। তো আমরা জানি হচ্ছে সূত্রটা কি ছিল? সামেশন অফ ডেল আই বাই এন, সবগুলো সামেশন করে ভাগ এন করে দেবো। তো এটা হচ্ছে 2n+1। এখন সবগুলো যদি সামেশন করি, তাহলে প্রথমটা ছিল সামেশন ডেল ওয়ানটা ছিল এন, এন ডি, তারপরটা ছিল 2n_d প্লাস n-2d প্লাস ডট ডট ডট, শেষেরটা n তম যেটা ছিল, এটা ছিল 1 নাম্বার, এটা ছিল n তম, ছোট n তম। তারপর n+1 তমটা ছিল 0, মনে আছে? তারপর n+2 তমটা ছিল আবার d। তারপর n প্লাস, যেটা হচ্ছে আপনার লাস্টেরটা, একদম লাস্টেরটা, সেটা আবার ছিল কি? এন ডি। 2n+1 তমটা, 2n+1 তমটা ছিল এটা, ঠিক আছে? আমি জাস্ট সিরিয়ালি বসালাম। এটা হচ্ছে ওয়ান, ডেল ওয়ান এর মান, এটা ডেল টু এর মান, এটা ডেল থ্রি এর মান, এটা ডেল এন এর মান, এটা ডেল n+1 এর মান, এটা ডেল n+2 এর মান, এটা হচ্ছে ডেল 2n+1 এর মান। এগুলো আমরা বের করলাম একটা একটা করে একটু আগেই, ঠিক আছে? কনফিউজ হবেন না। তো এখানে একটু জিনিস লক্ষ্য করবেন, যেখানে ডি আছে না, ডি এর পর 2d 3d এরকম করতে 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 এই পাশে গেছে এন ডি পর্যন্ত। আর এখানে দেখেন ডি থেকে এন ডি পর্যন্ত গেছে। তাহলে এগুলো দুইবার করে আছে না? ডি দুইবার আছে, এন ডি দুইবার আছে, সবগুলো দুইবার করে আছে। তাহলে 2 এখানে ডি,
প্লাস 2d 3d ডট 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 প্লাস n-1d, এটাও দুইবার আছে, প্লাস nd। ঠিক আছে, এগুলো সব দুইবার করে আছে, সব দুইবার করে দেখা আছে। দেখেন nd এর সামনে কি থাকবে, n-1d, তার সামনে কি থাকবে n-2d, দেখেন এখানেও n-2d আছে, n-1d আছে, তাই না? এখানে nd আছে। এটা যদি আমি আরো ভালোভাবে দেখাইতে পারতাম আমি খুবই সুবিধা বোধ করতাম, মানে এখানে আমার পেজ কম সেজন্য আমি একটু অসহ্য বোধ করতেছি। দেখেন এখানে এখানে n-1 আছে না, তো এই nd এর সামনে কি থাকবে, একটা n-1 থাকবে, তার সামনে কি থাকবে, n-2d থাকবে। ঠিক আছে, এভাবে করতে করতে d আসছে, তো এই d আছে, d এর সামনেরটা কি থাকবে, এটা 2d থাকবে, তার সামনে কি থাকবে, 3d থাকবে। এখানে d আছে না, d এর পরটা কি থাকবে, 2d থাকবে, d এর পরটা কি থাকবে, 3d থাকবে। এভাবে করতে করতে nd পর্যন্ত গেছে। ঠিক আছে, তো এখানে d দুইবার আছে, 2d দুইবার আছে, 3d দুইবার আছে, এভাবে n-1d টাও দুইবার আছে, এখানে একবার, এখানে একবার, আর nd টাও দুইবার আছে, প্রত্যেকটা জিনিস দুইবার করে আছে। তাহলে ভাগ 2n+1। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা ডিটা কমন নিয়ে নিই, ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে যদি ডিটা কমন নিয়ে নিই তাহলে 2d, এখান থেকে 1+2+3 ডট 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 n পর্যন্ত যাবে। n এর সামনের সংখ্যা কত হয়, n-1, তাহলে এই যে n-1, 2n+1। তো এইটা যদি আমাদের, এটা কি একটা স্বাভাবিক সংখ্যার যোগফল না, তাহলে এটাকে ইকুয়াল কি লেখা যায়, 2d, এটা ইকুয়াল লেখা যায় n×n+1/2, এখানে 2n+1, তাই না? 2 কেটে যাবে, তাহলে থাকবে উপরে n/n+1/2n+1। হ্যাঁ, এটাই অ্যান্সার। নেক্সটে চলে যাই। এখানে অ্যাকচুয়ালি আমার জায়গা কম, সেজন্য একটু একটু কষ্ট করে লেখা লাগতেছে। এই জায়গায় দেখি আমরা ভেরিয়েন্স বের করবো, এটা আমরা বের করলাম কি, মিন ডেভিয়েশন ফ্রম মিন। এবার ভেরিয়েন্স বের করবো, ডেল স্কোয়ার, এই সিগমা স্কোয়ার 1/n সামেশন অফ i থেকে n পর্যন্ত, i এর মান 1 থেকে n পর্যন্ত, i মাইনাস স্কোয়ার। এই প্রমাণটা একটু বড়, তো এটা একটু আপনাকে সাবধান করা লাগবে। তো এই জায়গায় আমরা কি লিখতে পারবো, ডেল আই লিখতে পারবো বাই এন সামেশন অফ আই এর মান 1 থেকে n পর্যন্ত, ডেল আই স্কোয়ার। এখন লক্ষ্য করেন এর আগে ডেল, শুধু ডেল ছিল, এই জায়গায় শুধু ডেল ছিল, ডেল বাই এন, সামেশন অফ ডেল বাই এন, তাই না? এবার শুধু ডেল আই স্কোয়ার দেওয়া আছে, তার মানে এই যে সব কিছু সেম থাকবে, সব কিছু সেম, শুধু ডেলের উপর স্কোয়ার থাকবে, প্রত্যেকটা ডেলের মানের উপর স্কোয়ার থাকবে। এই যে প্রত্যেকটা মান ছিল না, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, প্রত্যেকটা মানের উপর জাস্ট স্কোয়ার থাকবে। এখানে ডি ছিল না, ডি এর উপর স্কোয়ার থাকবে, এখানে 2d এর উপর স্কোয়ার, 3d এর উপর, প্রত্যেকটা ডেলের উপর স্কোয়ার থাকবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না, সব ডেলের উপর স্কোয়ার। ঠিক আছে, সব ডেলের উপর স্কোয়ার। তাহলে আমরা সব ডে মানে সব ডেলের উপর স্কোয়ার যদি করি, তাহলে এখানে কি আসবে দেখি, আমরা এন স্কোয়ার ডি স্কোয়ার প্রথমটার মান, তারপরটা n-1 ডি স্কোয়ার, এবার প্লাস ডট 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 ডট, আমি আর বেশি লিখলাম না, 0 + d² ডট 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 n স্কোয়ার ডি স্কোয়ার, সবগুলো দুইটা করে আছে, তাই না? এখানে ডি স্কোয়ার দুইবার আছে, তারপর বাকিগুলো দুইবার করে আছে, 2n+3 n এর মান। তাহলে দুইবার করে যেহেতু সবগুলো আছে, তাহলে কি লিখবো এখানে, টি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার ডি স্কোয়ার, সবগুলো দুইবার করে আছে, 2n+1, সবগুলো দুইবার করে আছে। এখানে ডি কমন যদি নিই, ডি স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকবে কত, 1+2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার পর্যন্ত, তাহলে 2n+1। তাহলে এখানে আমরা জানি প্রত্যেকটা স্কোয়ার যদি থাকে, তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি, এটার সূত্র কি আছে, ডিরেক্ট সূত্র আছে, সামেশনের সূত্র, n+1 2n+1/6, এটা লিখতে পারি ডিরেক্ট। নিচে থাকবে 2n+1, 2 দিয়ে 6 কাটলে এটা 3 থাকে, তাহলে 3টা নিচে চলে যাবে, আর এখানে একটা জিনিস, এটা কাটে যাবে, তাহলে থাকবে কত আমার অ্যান্সার শেষে, n×n+1 টি স্কোয়ার ভাগ শুধু নিচে 3 থাকবে। দেখেন এখানে শুধু ডি স্কোয়ারটা থাকলো, আর এখানে n×n+1 থাকলো, আর নিচে শুধু 3 থাকলো, শেষ, এটাই অ্যান্সার। তো আমার এটা এই প্রুফটা কত নম্বর ম্যাথে প্রুফ ছিল এটা জানি, 5 নম্বর ম্যাথের প্রুফটা এখানে, বাকি পার্টটা আমি করে দিছি লাস্টে। প্রুফটা একটু অনেক বড় ছিল। নেক্সটে চলে যাই, আমাদের বেশি প্রুফ বাকি নাই, এটা লাস্ট, এই যে স্ক্রুনেসের এই দিকে চলে আসছে, এখন আর কয়েকটা জাস্ট প্রুফ বাকি আছে। এখানে আমাদের বলছে যে ডিফাইন সেন্ট্রাল আর র মুভমেন্ট, সেন্ট্রাল আর র মুভমেন্টের সূত্র এই যে এখানে ডিফাইন করে দিছে, সেন্ট্রাল মুভমেন্ট এটা, এই সরি, হ্যাঁ ঠিকই আছে, এটা সেন্ট্রাল মুভমেন্ট লিখছে, তবে এটা র মুভমেন্ট লিখছে।
তো র মোমেন্ট বলতে যে কোনো পয়েন্ট এ পয়েন্টে, আর আমি এর আগে বলছিলাম যে র মোমেন্ট বলতে কিন্তু অরিজিনের সাপেক্ষেও বোঝায়, অর্থাৎ এই যে এর মানটা জিরো হয়ে যায় তখন ওটা অরিজিনের সাপেক্ষে বলে, ঠিক আছে। তো র মোমেন্ট আপনার অ্যাকচুয়ালি অনেক জায়গায় আছে, এটা একটু মানে প্রবলেমেটিক, যদিও আমি বলে দিই যে এই যে এইভাবে যে প্রকাশ করে এটাকে আপনাকে অনেক সময় দেখবেন যে মোমেন্ট উইথ রেসপেক্ট টু অরিজিন বলে, আবার এখানে এটাকেই আবার মোমেন্ট উইথ রেসপেক্ট টু এনি পয়েন্ট বলে। তো এটা আপনি পার্থক্য করবেন কিভাবে, এই যে এ আছে এখানে যদি আপনি এ লেখেন তাহলে এটা হচ্ছে মোমেন্ট উইথ রেসপেক্ট টু এনি পয়েন্ট, আর যদি এর জায়গায় জিরো বসান তাহলে এটা মোমেন্ট উইথ রেসপেক্ট টু কি অরিজিন, আর এটাকে আমাদের র মোমেন্ট বলে। আর সেন্ট্রাল মোমেন্ট কোনটা বলে, এই যে এর জায়গায় যদি আপনার মিন থাকে, মিন ভ্যালু, তাহলে সেটাকেই আমাদের কি বলা হয়, সেন্ট্রাল মোমেন্ট। মিন ভ্যালু থাকলেই সেটা সেন্ট্রাল মোমেন্ট, আর কোনো পার্থক্য নেই এই দুটার মধ্যে। তো র মোমেন্টের যদি আপনাকে সূত্র লিখতে বলে এটাই লিখবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটাও মনে রাখবেন যে র মোমেন্ট বলতে কিন্তু আপনাদের এই অরিজিনের সাপেক্ষেও বোঝায়। যেমন এই যে 4 নম্বর প্রমাণটা এখানে আছে, এটা এটা প্রমাণ করার সময় আপনি লক্ষ্য করবেন যে এটাকে আমি অরিজিনের সাপেক্ষে নিয়ে প্রমাণ করব। দেখেন, দেখেন, তাহলে আমরা জানি সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা, যদি আপনার এই যে ড্যাশটা না থাকে, ড্যাশ দেওয়া থাকলে কিন্তু র মোমেন্ট, র মোমেন্ট, আর ড্যাশ না থাকলে শুধু যদি মিউ আর থাকে তাহলে সেন্ট্রাল মোমেন্ট। এটা পার্থক্য মনে রাখবেন। তাহলে সেন্ট্রাল মোমেন্টে আমরা যদি ফর্মুলা লিখি 1/n, এর ভ্যালু 1 থেকে ছোট n পর্যন্ত, fi xi মাইনাস এক্স বার আর। তো এখন আমাকে বের করতে বলছে মিউ নট, মিউ ওয়ান, মিউ টু এর মান। তাহলে এখানে যদি মিউ জিরো বসাই, আমি আর এর জায়গায় জিরো বসাই, তাহলে কি হয় দেখি আমরা, এই জায়গায় আমরা জিরো বসাবো আর এর জায়গায়, ঠিক আছে, আর এর জায়গায় জিরো। তাহলে কোনো কিছু উপর যদি জিরো পাওয়ার থাকে তাহলে এটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়, ঠিক আছে। তাহলে ওটা ওয়ান হইলে আমরা কি থাকবে কত, তাহলে এটা ইকুয়াল কি লেখা যায়, এন লেখা যায়, এন বাই নিচে একটা এন ছিল, তাহলে এটা ইকুয়াল ওয়ান। তাহলে আমাদের কি পেলাম, সেন্ট্রাল মোমেন্ট যখন আর এর মান জিরো মানে মিউ নট ইকুয়াল ওয়ান হয়। তো এটা আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল, মিউ নট ইকুয়াল ওয়ান। এবার মিউ ওয়ানের মান বের করি, এখানে আর এর ভ্যালু কত বসাবো, ওয়ান বসাবো। তো ওয়ান যদি বসাই তাহলে কি হয় দেখি আমরা, এফ আই এক্স আই, আমি এখানে আই থেকে এন পর্যন্ত লিখলাম না কারণ এটা ঘিচিবিচি লাগতেছে, এখানে ওয়ান বসাই দিলাম, আর এর ভ্যালু মনে করেন ওয়ান বসাই দিলাম। তো এখানে আপনার কিছু মনে পড়ে, এটা হচ্ছে ডেভিয়েশনের ওই যে যোগফলের ফর্মুলাটা চলে আসছে। যদি মনে না হয় মানে মনে না থাকে, যে প্রথম একদম আমরা যেটা করছিলাম যে প্রমাণ করো যে ডেভিয়েশনের যে সাম অফ ডেভিয়েশন এটা জিরো হয়, সেটাই এটা জিরো হয়ে যাবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখেন আমি করে দেখাই, এফ আই এক্স আই মাইনাস এক্স বার এফ আই, এটাও একটা সামেশন থাকবে, ঠিক আছে। তো এটা ইকুয়াল কি লেখা যায়, এটা ইকুয়াল লেখা যায় এক্স বার এন মাইনাস, আর এখানে এক্স বারটা বের করে নেওয়া যায়, আর এখানে থাকবে সামেশন অফ এফ আই। এখানে কেন এক্স বার এন লেখা গেল এটা আমি প্রথম থেকে বলে আসতেছি, আর বলার কোনো ইচ্ছা নাই। তো আপাতত ধরে নেন এটা ওভাবে লেখা যায়, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি ভিডিওটা পিছনে যাই দেখতে পারেন যে ওটা কেন লেখা হচ্ছে। আর এক্স এর সামেশন অফ ফ্রিকোয়েন্সি এন লেখা যায়, তাহলে এটা ইকুয়াল জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই পুরোটাই জিরো হয়ে যায় অ্যাকচুয়ালি, তাহলে সেন্ট্রাল মোমেন্ট ওয়ান কত হবে, জিরো। তো এখানে দ্বিতীয় প্রমাণটা আমাদের হয়ে গেল, সেন্ট্রাল মোমেন্ট টু ইকুয়াল ভেরিয়েন্স, এটা আমরা দেখবো এবার সেন্ট্রাল মোমেন্ট টু। তাহলে সেন্ট্রাল মোমেন্ট টু, হাই হাই এখানেও তো পেজ ছোট হয়ে যাচ্ছে, ওয়ান বাই এন এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তো এটা ডিরেক্ট ভেরিয়েন্সের ফর্মুলা চলে আসছে, সিগমা স্কোয়ার। ভেরিয়েন্সে কি দিয়ে প্রকাশ করে, সিগমা স্কোয়ার, এটা ডিরেক্ট সিগমা ভেরিয়েন্সের ফর্মুলা চলে আসছে। আপনি ভেরিয়েন্সের ফর্মুলাটা এর আগে যদি যেয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এটা ভেরিয়েন্সের ফর্মুলা, এটা আর কি প্রমাণ করার কিছুই নেই, ডিরেক্ট এটাই ভেরিয়েন্সের ফর্মুলা। তারপর যদি আপনি এখন এই যে মিউ ওয়ান ড্যাশ, এবার কিন্তু ড্যাশ দেওয়া আছে একটা, তার মানে এটা কিন্তু র মোমেন্ট, সরি র মোমেন্ট, এতক্ষণ ধরে যেটা করলাম এটা সেন্ট্রাল মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্ট কীভাবে বুঝবো, এই যেখানে মিন বিয়োগ থাকবে, মিন বিয়োগ থাকবে, দেখেন এক্স বার বিয়োগ আছে, এক্স বার, এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে এক্স বার বিয়োগ থাকে। এবার র মোমেন্টের ফর্মুলা লিখবো, তো র মোমেন্টের ফর্মুলা
এফ আই এক্স আই মাইনাস এ যে কোনো পয়েন্টে বিয়োগ করব, আর এখানে পাওয়ার আর। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে র মোমেন্ট, এখানে একটা বার দেওয়া লাগবে। ঠিক আছে, তো এখন যদি এখানে ওয়ান বসাই, কারণ আর ওয়ানেই নিতে বলছে আমাদের, দেখেন এখানে আর ওয়ান নিতে বলছে, তো এখানে যদি ওয়ান বসাই তাহলে আমাদের ফর্মুলা কি হবে, বাই এন এফ আই এক্স আই মাইনাস এ, এখানে আর এর ভ্যালু কত, ওয়ান। তাহলে এখন এখানে আমাদের মাথায় রাখা লাগবে যে আমাদের এই যে র মুভমেন্টটা অবশ্যই অরিজিনের সাপেক্ষে বের করতে হয়। কিন্তু আমি আবার বলতেছি, যখন আপনি মানে যদি আপনাকে শুধু র মুভমেন্ট বলে তাহলে সূত্র লেখার সময় অবশ্যই আপনি ইউজ করবে। এ বলতে বোঝায় যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট বলতে অরিজিনও কিন্তু হইতে পারে। ঠিক আছে, তো আমরা যখন এই যে নর্মালি যখন ম্যাথ করি তখন এখানে কিন্তু আমরা র মুভমেন্টে অরিজিনই ইউজ করি, অর্থাৎ এ ইকুয়াল জিরো ইউজ করি। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, যখন আপনি ম্যাথ করবেন তখন আপনি জিরো বসাই দিবেন, তাহলে আপনার সব ম্যাথ মিলে যাবে। আর যখন ম্যাথ করবেন না, থিওরি লিখবেন, তখন আপনি এ দিয়ে প্রকাশ করবেন। তাহলে এখানে এর জায়গায় আমি জিরো বসালাম, আর এর পাওয়ার তো ওয়ান ছিল, ওয়ানই থেকে গেল। ঠিক আছে, তাহলে এখন তো লক্ষ্য করেন তো এফ আই এক্স আই বাই এন এটা কিসের সূত্র ছিল, মিনের সূত্র ছিল। তাহলে ওয়ান এক্স বার ইকুয়াল মিন, চতুর্থ ইয়াটা প্রমাণ হয়ে গেল। যেমন এখানে দেখেন থিওরির সময় আপনার এখানে এ লিখছে র মোমেন্টের থিওরির সময়, কিন্তু এই দেখেন প্রমাণ করতে যায় আপনার কি লাগতেছে, আপনার ওখানে এর জায়গায় জিরো বসানো লাগতেছে। হ্যাঁ, নেক্সট চলে যাই স্ক্রুনেস উইথ ডিফারেন্ট মেজারমেন্ট। এখানে ডিফারেন্ট মেজারের স্ক্রুনেসের ফর্মুলা দেওয়া আছে। তারপর কোফিশিয়েন্ট অফ স্ক্রুনেস, এখানে একটা জিনিস আমি বলছিলাম যে স্ক্রুনেস দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা যায় কোফিশিয়েন্ট অফ স্ক্রুনেস বিটা, আরেকটা আছে কোফিশিয়েন্ট অফ স্ক্রুনেসের ফর্মুলা, যেটা হচ্ছে কই গেল, এখানে কি প্রমাণ আছে, কোনো প্রমাণ নেই, এখানে এতটা ফাঁকা রাখছি কেন। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, স্ক্রুনেস বলতে কি বোঝায়। স্ক্রুনেস বলতে বোঝায় একটা বস্তু কতটা সিমেট্রি। যেমন এখানে দেখেন সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন যখন হইছে, অর্থাৎ মিন, মিডিয়ান আর মোড তিনটা যখন একই একই জায়গায় আছে, একই লাইনে আছে, তখন সেটাকে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলি, এবং এই জায়গায় স্ক্রুনেস হচ্ছে জিরো, এই জায়গায় কোনো স্ক্রুনেস নাই। কিন্তু যখন এটা লেফট সাইডে একটু সরে যাবে, পিকটা, এই যে পিক, এটা পিক ছিল না, পিকটা একটু লেফট সাইডে সরে গেছে। ঠিক আছে, তো তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো পজিটিভ স্ক্রুনেস, অর্থাৎ মোডটা থাকবে কোন লেফট সাইডে। আর মোডের ভ্যালুটা যদি লেফট সাইড রাইট সাইডে থাকে তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ স্ক্রুনেস। রাইট সাইডে থাকলে নেগেটিভ স্ক্রুনেস, লেফট সাইডে যদি পিকটা সরে যায় তাহলে হচ্ছে পজিটিভ স্ক্রুনেস। ঠিক আছে, এখানে এভাবে প্রকাশ করতে পারেন যে মিনের ভ্যালুটা যদি সবচেয়ে বড় হয়, অর্থাৎ এই যে মিনের ভ্যালুটা পজিটিভ আছে দেখেন সবচেয়ে বড়, এই যে মিডিয়ানের থেকে বড়, মিডিয়ানের থেকে যদি মিনের ভ্যালুটা, সরি পজিটিভ বললাম, এটা ভুল বলছি, মিডিয়ানের থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে, এটা পজিটিভ স্ক্রুনেস। আর মিডিয়ানের থেকে যদি মিনের ভ্যালুটা ছোট হয়, দেখেন মিডিয়ানের থেকে মিনের ভ্যালুটা ছোট, তো এই ক্ষেত্রে আপনার কি হবে, এটা নেগেটিভ স্ক্রুনেস হবে। ঠিক আছে, আর যদি তিনটাই সমান হয় তাহলে স্ক্রুনেস জিরো। কোফিশিয়েন্ট অফ স্ক্রুনেস এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়, গামা ওয়ান। ঠিক আছে, এখানে আপনার স্ক্রুনেসের গামা ওয়ান, কার্তুসিসের ক্ষেত্রেও কিন্তু গামা আছে, তো এই গামাটা হচ্ছে গামা টু, আর যেটা স্কুনেসের গামা এটা হচ্ছে গামা ওয়ান। ঠিক আছে, আর বিটার ক্ষেত্রে স্কুনেসের বিটাটা হচ্ছে বিটা ওয়ান, আর কার্তুসিসের যে বিটাটা এটা হচ্ছে বিটা টু। এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। তো বিটা ওয়ানের সূত্র এটা, বিটা টু এর সূত্র এটা, গামা ওয়ানের সূত্র এটা, গামা টু এর সূত্র এটা। গামা টু এর সূত্রটা ইজি, বিটা টু থেকে থ্রি বিয়োগ করলেই গামা টু পাই যায়। আর এখানে হচ্ছে গামা ওয়ানের ফর্মুলা যদি বিটার সাথে আপনি কানেক্ট করতে চান তাহলে বিটাকে যদি রুট করেন, বিটা ওয়ানকে রুট করলে আপনি গামা ওয়ান পেয়ে যাবেন। তো আমরা এখন কার্তুসিসে চলে যাই। কার্তুসিস বোঝায় যে আপনার যে গ্রাফটা আছে এটা কতটা পিক অথবা কতটা ফ্ল্যাট। যদি ফ্ল্যাট হয় তাহলে এটাকে প্লাটোকার্টিক বলে, প্লাটোকার্টিক বলে, এখানে মনে হয় বানানটা ভুল আছে, প্লাটিকার্তিক না, ঠিকই আছে, প্লাটিকার্তিক বলে। আর যদি আপনি বেশি পিক হয় তাহলে এটাকে ল্যাপ্টোকার্তিক বলে, আর যদি একটু মিডিয়াম থাকে তাহলে মেসোকার্তিক বলে। ঠিক আছে, তো এখানে মেসোকার্তিক কখন হবে, যখন বিটার ভ্যালুটা থ্রি থাকবে তখন সেটাকে মেসোকার্তিক বলে। যদি আপনার থ্রির থেকে কম হয়, থ্রির থেকে যদি ছোট হয় তাই সেটাকে প্লাটিকার্তিক বলে। আর যদি থ্রির থেকে বড় হয়, যদি বিটা ভ্যালুটা থ্রির থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ল্যাপ্টোকার্তিক। এখন এটাকে যদি আপনি গামা দ্বারা প্রকাশ করেন তাহলে গামা যখন জিরো হবে তখন সেটা মেসোকার্তিক, গামা যখন জিরোর থেকে ছোট হবে, জিরোর থেকে নেগেটিভ মানে ছোট হবে, তখন সেটা প্লাটোকার্তিক। আর যদি
এই গামার ভ্যালুটা 0 থেকে বড় হয় সেক্ষেত্রে ল্যাপ্টোকার্টিক। আর গামা আর বেটা কিন্তু আলাদা বিষয়। ঠিক আছে? তাহলে নেক্সটে চলে যাই। নেক্সট প্রমাণ আমাদের এবার সেন্ট্রাল মোমেন্ট, এটা মনে হলো আমাদের লাস্ট প্রমাণ। হ্যাঁ, এটা আমাদের লাস্ট প্রমাণ। র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করতে লাগবে। র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্টের মধ্যে সম্পর্ক করবে। ঠিক আছে। আর এখানে বলছে যে ৪ টা মোমেন্টের মধ্যেও বের করতে বলছে, পার্টিকুলার ৪ টা মোমেন্ট। আমরা প্রথমে জেনারেল ফর্মুলা বের করব, যেটা জেনারেল রিলেশনশিপ। তারপর আমরা ৪ টা পার্টিকুলার অর্থাৎ এই যে μ1 সেন্ট্রাল মোমেন্ট μ1, μ2, μ3 এবং μ4 এই ৪ টার ফর্মুলা বের করব আলাদাভাবে। যেটা আমি এর আগের ভিডিওতে ম্যাথ করানোর সময় দিছিলাম। কিন্তু এবার এগুলো প্রমাণ করে দেখব আমরা। এটা একদম সিম্পল কিন্তু একটু ভেজাল আছে। দেখেন আমরা কি জানি যে যেটা আমাদের মিউ ড্যাশের ফর্মুলা, সেটার ক্ষেত্রে কি থাকে 1/n সামেশন অফ 1 থেকে n পর্যন্ত fi xi মাইনাস এ আর থাকে, তাই না? তো আমার এখানে যেটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা, এই ক্ষেত্রে কিন্তু এ নাই। এ আছে কি? নাই। সেজন্য আমরা দুইটা এ নিয়ে আসবো। তাহলে xi মাইনাস এ মাইনাস এক্স বার মাইনাস এ। তো এটা ইকুয়াল আবার ওইটা আগেরটাই লেখা যায়। তো এখানে আমরা এ আনলাম কেন জানে, এই যে এক্স বার এ এই পার্টটা আনার জন্য। আমরা এর আগেও একটা প্রমাণের মধ্যে এই কাজ করছি, তো আবার সেম কাজই করতেছি যাতে আমাদের প্রমাণটা আসে, এক্স বা এই মিউ বারের প্রমাণটা আসে। ঠিক আছে? তো আমরা এখানে যদি লক্ষ্য করি এই পার্টটাকে আমরা এ ধরবো, এই পার্টটাকে বি ধরবো। এর আগেও আমরা এ প্লাস বি করছিলাম, স্কোয়ার হোল স্কোয়ার করছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার করছিলাম, সম্ভবত এ মাইনাস করছিলাম না এ প্লাস করছিলাম মনে নাই। তো এরকম কাজ করছিলাম, কিন্তু এখানে স্কোয়ারের জায়গায় আর দেওয়া আছে, আর পাওয়ার। তাহলে আমাদের এখানে বাইনোমিয়াল এক্সপেনশন করার লাগবে। তাহলে আমরা 1/n এই যে সামনের পার্টটা যেটা আছে এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। আর এখানে সামেশন আর fi এটা যেমন আছে তেমন রেখে দিলাম। বাকি বারটাকে আমরা কি করবো, বাইনোমিয়াল এক্সপেনশন করব। তাহলে এটাকে এ দ্বারা প্রকাশ করতেছি, এটাকে বি দ্বারা প্রকাশ করতেছি। আমি বারবার লিখতে চাচ্ছি না। এ ইকুয়াল কি এক্স আই মাইনাস এ, বি ইকুয়াল কি এক্স বার মাইনাস এ। ঠিক আছে? এত বড় পার্ট বারবার লেখা বিরক্ত। তাহলে এ এর পাওয়ার আর থাকবে প্রথমে। ঠিক আছে? মাইনাস এ মাইনাস বি যেহেতু আছে, এ মাইনাস এ আছে না, এটা এ পুরাটা এ ছোট এ ধরছি আর এই পুরাটা বি, যেহেতু মাঝে মাইনাস আছে। তো এখানে কিভাবে আগাবে, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস, এভাবে প্লাস মাইনাস করে আগাবে। ঠিক আছে? তাহলে এখানে সি আর বাই ওয়ান, তারপর এ একটা পাওয়ার কমে যাবে, বি এর একটা পাওয়ার বাড়বে, প্লাস সি আর বাই টু। এখানে এ এর একটা পাওয়ার কমে যাবে, ওয়ান ছিল এবার মাইনাস টু হবে, বি এর একটা পাওয়ার বাড়ে যাবে। ঠিক আছে? এবার প্লাস হলো এবার মাইনাস আবার। ঠিক আছে? এরকম করতে 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 লাস্ট পয়েন্টে চলে আসবে। লাস্ট পয়েন্টে লিখবো আমরা এখানে মাইনাস ওয়ান আর। এরকম কেন লিখলাম, কারণ আমরা দেখেন এখানে একবার প্লাস আসছে একবার মাইনাস আসছে না। তো এখানে আরতমটা যেটা আরতম লাস্ট যেটা পদ, এটা হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে, এটা আমরা কেমনে জানবো, এটা তো জানা পসিবল না। সেই জন্য আমরা সূত্রটা লিখলাম। দেখেন এই ক্ষেত্রে মাইনাস ওয়ানের উপর আর এর মানটা কত ছিল, ওয়ান ছিল। এখানে কি ভুল করছি কোনো? না, ঠিকই আছে। দেখেন এখানে মাইনাস ওয়ানের পাওয়ার জিরো ছিল, তো এই জন্য এখানে প্লাস ওয়ান আসছে। ঠিক আছে? আর এই জায়গায় দ্বিতীয় পদের ক্ষেত্রে কত ছিল, পাওয়ার ওয়ান ছিল, এই জন্য এখানে একটা মাইনাস আসছে। তারপর তৃতীয় পদে মাইনাস ওয়ানের পাওয়ার স্কোয়ার ছিল, যার ফলে এখানে আবার প্লাস আসছে। তবে চতুর্থ পদে মাইনাস ওয়ানের পাওয়ার কিউব ছিল, সেই জন্য মাইনাস আসছে। তো লাস্ট যেটা পদে ওটা হচ্ছে আটতম পদ। তো আটতম পদে মাইনাস ওয়ানের পাওয়ার আর এই হবে, কারণ এখানে আটতম পদটা কত নম্বর পদ এটা তো আমরা জানি না, লাস্ট পদ। ঠিক আছে? তারপর এখানে থাকবে বি, বি এর পাওয়ার এবার কত হয়ে যাবে, আর হয়ে যাবে। প্রথমে এ এর পাওয়ার আর ছিল, এবার লাস্টে বি এর পাওয়ারটা আর হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখানে থাকবে ব্র্যাকেট ক্লোজ, শেষ। তারপর নেক্সটে চলে যাই দ্বিতীয় লাইনে। এখানে এ আর বি দ্বারা প্রকাশ করছি, আপনি পুরোটাই লিখতে পারেন, এর জায়গায় যা ছিল পুরোটাই লিখতে পারেন, কিন্তু আমার বারবার লেখা রিপিটেড লেখা বাঁচাতে জন্য আমি এ আর বি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে? এবার এই যে 1/n ছিল আর f1 ছিল, এটা পুরো সবগুলোর সাথে গুণ করে দেব। 1/n fi এটা ছিল না? এখানে সামেশন, এই যে সামেশনের মানটা n এর মান 1 থেকে n পর্যন্ত, এটা আমি বারবার লিখতেছি না। এখানে কি আছে, এর পাওয়ার আর, তারপর মাইনাস। ঠিক আছে? তারপর এখানে আবার 1/n সামেশন অফ fi, এখানে পুরাটাই আবার লিখবো 1/r, এর পাওয়ার n মাইনাস আর মাইনাস ওয়ান, বি এর পাওয়ার ওয়ান। ঠিক আছে? তারপর প্লাস নিচে লিখি আবার 1/n সামেশন অফ fi
সি এর পাওয়ার 2 থেকে আর পর্যন্ত সি এর তারপর এ আর মাইনাস 2 বি 2 মাইনাস ডট 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 ডট, এবার লাস্টটা লিখবো, লাস্টেরটা 1/n সামেশন অফ এফ আই মাইনাস 1 এর পাওয়ার আর বি আর, শেষ। এবার লক্ষ্য করেন আমরা একটা জিনিস, যে এই যে এ বলতে কি ছিল, এ বলতে ছিল এক্স বার মাইনাস এ, এক্স আই মাইনাস এ, সরি। আর বি বলতে কি ছিল, বি বলতে ছিল এক্স বার মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এ এর জায়গায় এই জিনিসটা কল্পনা করেন, ছোট এর জায়গায় এক্স আই মাইনাস এ কল্পনা করেন, তাহলে এটা কিসের সূত্র হয়ে যায়, এটা মিউ আর ড্যাশের সূত্র হয়ে যায় না, র মোমেন্টের সূত্র হয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা র মোমেন্টের সূত্র হয়ে যায়, ঠিক আছে। তারপর মাইনাস, এখানে এই যে সি 1/r রেখে দিলাম। তারপর আপনি আবার লক্ষ্য করেন এখানে বিষয়টা, এই যে এই পার্টটা 1/n ফ্রিকোয়েন্সি, এই পার্টটা, এই পার্টটা আবার মিউ টু লেখা যায়, মিউ বার টু। এটা দেখে আপনার হচ্ছে মিউ আর মাইনাস ওয়ান লেখা যায়, সরি, মিউ ড্যাশ আর মাইনাস ওয়ান লেখা যায়। দেখেন এখানে পাওয়ার কত দেওয়া আছে, আর মাইনাস ওয়ান। এগুলো দেখে আপনার মনে হতে পারে আরে এ কি হচ্ছে এখানে, এটা সিম্পল জিনিস। আমি আরেকবার দেখাই এখানে বিষয়টা, এটা পাশে লিখে দিচ্ছি। আমাদের মিউ মিউ ড্যাশ আর এর সূত্র কি ছিল বলেন, 1/n সামেশন অফ ফ্রিকোয়েন্সি আই, আর এখানে ছিল এ, কি ছিল এখানে, এক্স আই মাইনাস এ আর, এটা ছিল না সূত্র। তাহলে এখানে পাওয়ার কত ছিল, আর ছিল। যখন এটা পাওয়ার আর ছিল তাহলে এখানে মিউ ড্যাশের এখানে কত থাকতো, আর থাকতো। তো এইবার যখন আমার এখানে পাওয়ার আর মাইনাস ওয়ান হবে, দেখেন এখানে পাওয়ার কত আছে, আর মাইনাস ওয়ান। আর এই ছোট এ দ্বারা কি বোঝাচ্ছে, এই পুরা পার্টটা ছোট এ ধরছি আমরা, এই পুরা পার্টটা কি ধরছি, ছোট এ ধরছি। আর এখানে সামেশন অফ এফ, এফ আর 1/n তো আছেই। তাহলে এখানে এর উপর পাওয়ার যখন আর মাইনাস ওয়ান আছে, পাওয়ার কত আছে, আর মাইনাস ওয়ান। অন্য কালার দিয়ে আমি দেখাচ্ছি, ইয়েলো কালার দিয়ে দেখাই। দেখেন পাওয়ার কত আছে, আর মাইনাস ওয়ান দেওয়া আছে। সেই ক্ষেত্রে ইয়েলো কালারটা খারাপ লাগতেছে, অন্য কালার নেই, ঠিক আছে। আর মাইনাস ওয়ান যখন থাকতেছে তখন আমাদের এখানে সূত্রটা, র মোমেন্টের সূত্র কিসের সূত্র আসতেছে, আর মাইনাস ওয়ানের র মোমেন্টের সূত্র আসবে না, আসবে তো, তাই না। তো এখানে এই যে বি পাওয়ার ওয়ান আছে, বি বলতে কি বোঝাচ্ছিল বলেন তো, বি বলতে বোঝাচ্ছিল এক্স বার মাইনাস এ, তাই না। আপনার যদি মনে থাকে এক্স বার মাইনাস এ ইকুয়াল আমরা র মোমেন্ট অফ ওয়ান লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমরা জানি র মোমেন্ট অফ ওয়ান ফর্মুলা হচ্ছে আমাদের 1/n, এখানে ছিল এফ আই, আমি এটা দেখাই দিচ্ছি, আমি এর আগে প্রমাণ করে রাখছি অলরেডি, আমরা এটা প্রমাণ করে রাখছি এর আগে ফর্মুলাতে, সূত্র ইয়াতে প্রমাণে। এই যে দেখেন, এটা মনে আছে, এক্স বার, এই জায়গায় আমি করে দেখাই, দেখেন এই যে এটা ছিল আমাদের, তাই না, এটা ছিল। তাহলে এখানে এক্স মিউ ড্যাশ ওয়ান ইকুয়াল কি লেখা যায়, 1/n, এখানে গুণ করে দিয়ে আমি এফ আই এক্স আই গুণ করে দিলাম, এটা এফ আই এর সাথে এক্স আইটা গুণ করে দিলাম, ঠিক আছে, এক্স আই গুণ করে দিলাম, মাইনাস, তাহলে 1/n, এবার এফ আই এর সাথে এ গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আপনি লক্ষ্য করেন এখানে এটাকে আমি বাইরে আনতে পারবো না, এ এর উপর তো সামেশনের কোনো ইফেক্ট নেই। আর এই জায়গায় আমি কি লিখতে পারবো, এক্স বার ইন্টু এন লিখতে পারবো, এক্স বার ইন্টু এন লিখতে পারবো, আর ভাগ এন আছে মাইনাস, এখানে এটা বাইরে আনতে পারবো, সামেশন অফ এফ আই থাকবে, ভাগ এন থাকবে। এটাকে আবার এন লেখা যায়, তাহলে এন এন কেটে যাবে, আর এখানে এন এন কেটে যাবে, তাহলে এটাকে কি লেখা যায়, এক্স বার মাইনাস এ। তাহলে মিউ ওয়ান বার ড্যাশকে র মোমেন্ট অফ ওয়ান, মানে এক নাম্বার র মোমেন্টটাকে আমরা কি বলতে পারবো, এক্স বার মাইনাস এ। তাহলে এক্স বার মাইনাস এ কি ছিল, বি এর মান ছিল, এক্স বার মাইনাস এ বি এর মান ছিল না, তো এটাকে র মোমেন্ট অফ ওয়ান লিখতে পারবো। দেখেন এটা অনেক সাবধানে, এই ভিডিওটা যদি না বুঝেন, এই জায়গাটা যদি না বুঝেন তাহলে একবার দুইবার করে দেখেন, তাহলে এই জায়গাটা বুঝে যাবেন। দেখেন এক্স বার মাইনাস এ, এটা কি থাকবে, মিউ ড্যাশ ওয়ান, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো, মিউ ড্যাশ ওয়ান লিখতে পারবো, এই যে বি এর জায়গায়, তাই না। তারপরটাতে আবার চলে যাই, তারপরটা আবার এই পার্টটা, এই পার্টটা ইকুয়াল কি লিখতে পারবো,
মিউ ড্যাশ অফ আর মাইনাস টু, আর মাইনাস টু লিখতে পারবো, প্লাস তাহলে সি থাকবে আর থেকে দুই মিউ ড্যাশ অফ আর মাইনাস টু, আর বি স্কোয়ারকে কি লিখতে পারবো, মিউ ওয়ান ড্যাশের উপর স্কোয়ার। ঠিক আছে, প্লাস ডট ডট ডট, শেষে কত থাকবে এখানে, প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার আর, আর এখানে বি শেষ পদটা কত ছিল বলেন দেখি, এই যে লাস্ট পদটা দেখেন, লাস্ট পদটা বি স্কোয়ার ছিল না, তাহলে বি স্কোয়ারের জায়গায় কি লেখা যায়, এখানে দেখেন সামেশন এফ আই ছিল, এই সামেশনের তো এদের উপর কোনো প্রভাব নাই, তাহলে এটাকে বলে এন লেখা যায়, এন এন কেটে যায়, ঠিক আছে, তাহলে এখানে ওয়ান হয়ে যায়, তাহলে থাকবে কত, মাইনাস ওয়ান স্কোয়ার বি স্কোয়ার, আর বি এর জায়গায় কি লেখা যায়, মিউ ড্যাশ বাই ওয়ান, এখানে পাওয়ার কত হবে আর, সরি এখানে পাওয়ার আর হবে। ঠিক আছে, তাহলে এটা আমার আসলো মিউ, সেন্ট্রাল মিউ এর জেনারেল ফর্মুলা। এখানে এখন লক্ষ্য করেন সবগুলো র মুভমেন্ট দ্বারা আমরা প্রকাশ করছি, এটা র মুভমেন্ট, 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 সব কিছু আমরা এখন র মুভমেন্ট দ্বারা প্রকাশ করছি, তাই না, র মুভমেন্ট দ্বারা প্রকাশ করছি। এটাকে যদি আমরা আরো ইলাবোরেট করি, লেখা যায় মিউ আর ড্যাশ মাইনাস এই যে সি আর বাই ওয়ান, এটাকে কি লেখা যায়, সি আর বাই ওয়ান, এটাকে আর লেখা যায় শুধু, তাই না, এটা তো আমরা আগেই পড়ছি আমাদের এই যে আগের পারমুটেশন কম্বিনেশন ওই জায়গাগুলোতে পড়ছি আমরা, যা ছিল তাই বসাই দেবো এখানে, এখন উপরে এটা ছিল এটা ছিল এই দুটো বসাই দিলাম, আর এটাকে আর লিখলাম, ঠিক আছে, প্লাস এটা জায়গায় কি লেখা যায় আর বাই টু, এটা জায়গায় কি লেখা যায় আর ইন্টু আর মাইনাস ওয়ান ভাগ টু, ঠিক আছে, তারপর এখানে যা ছিল তাই বসাই দেবো, আর ওয়ান বাই ড্যাশ স্কোয়ার, এই যে এটা লিখলাম, আর এটা ছিল আর মাইনাস টু, তারপর লাস্টে যা ছিল সেটাই বসাই দিব, লাস্টে কি ছিল এটা মাইনাস আর ড্যাশ পাওয়ার আর। এখানে অ্যাকচুয়ালি আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা তিন ঘর পর্যন্ত বের করছি, তাই না, এটা এক ঘর দুই ঘর তিন ঘর, তিন ঘর পর্যন্ত বের করছি, আর এটা তো লাস্টের ঘরটা, তাই না, ডট ডট ডট, তো এখানে আমাদের চার ঘর পর্যন্ত বের করার প্রয়োজন ছিল, কারণ আমরা এখানে মিউ ফোর সেন্ট্রাল মিউ ফোর পর্যন্ত বের করবো না, তো মিউ ফোর পর্যন্ত বের করার জন্য আমাদের চারটা ঘর লাগে, তো এখানে আমি লাস্টের ঘরটাও লিখে দিই, এটা আমরা প্রমাণ করি না, কিন্তু প্রমাণের সময় আপনি এটা লিখতে পারেন, মানে আরেকটা ঘর এক্সট্রা থাকবেন, সেম সেম প্রসিডিউরে। এখানে তাহলে তাহলে কি থাকতো, সি আর বাই থ্রি, তাহলে এখানে আমি ওই সেম প্রসিডিউর ইউজ করি, যদি মিউ ড্যাশ, এখানে আর মাইনাস ওয়ান ছিল, এটা আর মাইনাস টু ছিল, তাহলে এখানে কি থাকবে আর মাইনাস থ্রি থাকবে, আর এখানে মিউ ড্যাশ ওয়ানের উপর ওয়ান ছিল পাওয়ার, এখানে টু ছিল, এখানে তাহলে কি থাকবে মিউ ড্যাশ ওয়ানের উপর কিউব থাকবে, তাই না, তো এটাকে যদি আমরা ইলাবোরেট করি, তাহলে এখানে আর সি বাই সি থ্রি, এটার মান কত আসবে, এটার মান লেখা যায় আর ইন্টু আর মাইনাস ওয়ান আর মাইনাস টু ভাগ থ্রি, লেখা যায় থ্রি এর হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে যা ছিল তাই থাকবে আর ওয়ান ড্যাশের উপর কিউব আর ড্যাশ আর মাইনাস থ্রি। এটা দেখতে একটু ঘিচিমিচি আপনার মনে হইতে পারে, কিন্তু এটা আসলে ঘিচিমিচি, আমারই বিরক্ত লাগে, আপনি একটু মনে করেন যে মনোযোগ দিয়ে নিজে নিজে করার ট্রাই করবেন একবার, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যদি আর এর ভ্যালু ওয়ান বসাই, আর এর ভ্যালু যদি টু বসাই, আর এর ভ্যালু যদি থ্রি বসাই, আর এর ভ্যালু যদি ফোর বসাই, তাহলে মিউ ওয়ান পেয়ে যাব আমরা, মিউ ওয়ান আর ওয়ান বসালে মিউ ওয়ান পেয়ে যাব, আর এর ভ্যালু ওয়ান বসালাম, তাহলে মিউ ওয়ান ভ্যালু হবে কত, জিরো, ঠিক আছে, আর আর এর ভ্যালু যদি আপনি টু বসান, আর এর ভ্যালু যদি আপনি টু বসান, তাহলে পাবেন মিউ ড্যাশ টু মাইনাস, এগুলো কিন্তু র মোমেন্ট, এই যে ড্যাশ যেগুলোতে আছে এগুলো র মোমেন্ট, আর যেগুলোতে ড্যাশ নেই এগুলো হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, তাহলে সেন্ট্রাল মোমেন্ট ইকুয়াল র মোমেন্ট দ্বারা আমরা প্রকাশ করতেছি, মিউ ওয়ান ড্যাশ মিউ ওয়ান ড্যাশ, এখানে দুইটাই মিউ ওয়ান হবে, এখানে মিউ ওয়ান ছিল না দুইটা, দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে যদি আপনি আর এর ভ্যালুটা কত বসান, দুই বসান, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত হয় ওয়ান থাকে, তো আমরা আর এর ভ্যালুটা টু বসাচ্ছি না, তো এই জন্য এখানে দুইটা মিউ ওয়ান ড্যাশ আসছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি, প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, তাহলে এখানে দুইটা মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার আর একটা মিউ ওয়ান ড্যাশ প্লাস, তাহলে এখানে থাকবে মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, এখানে থাকবে মিউ টু ড্যাশ, ঠিক আছে, তারপর যদি মিউ থ্রি বের করেন, যেটা হচ্ছে সেন্টার মুভমেন্ট অফ থ্রি, তাহলে এখানে ফর্মুলা আসবে
এগুলো আপনি মান বসালে আর এর মানটা বসাইলেই আর এর মান যখন 3 বসাবেন তখন এটা পেয়ে যাবেন। আর এর মান যখন 2 বসাবেন তখন এটা পাবেন। তো এখানে মানগুলো বসালে আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। মাইনাস মিউ ওয়ান কিউ, তারপর আর এর মানটা যদি 4 বসান তাহলে হচ্ছে মিউ 4, সেন্ট্রাল মোমেন্ট 4 নাম্বার সেন্ট্রাল মোমেন্টটা আপনি পেয়ে যাবেন। অনেক বিরক্তকর এগুলো লেখা। যাই হোক, মিউ 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 মিউ। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি কোথাও না বুঝেন, মানে শেষেরটাতে বেশি করে, শেষেরটাতে না বুঝলে আপনারা নিজেই করার চেষ্টা করবেন। কারণ এখানে আহামরি কঠিন কিছু নাই, বাট এটা লিখতে আর কি বিরক্তকর, বারবার লেখার লাগে তো, সেম জিনিস বারবার লেখার লাগে। মিউ 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 মিউ। আর এখানে এ বি সি দিয়ে আমি বোঝাইছি যাতে আমাদের এই যে এই জিনিসটা বারবার না লেখা লাগে। এই যে এই পার্টটাকে এ ধরে নিছি, এই পার্টটাকে বি ধরে নিছি। আচ্ছা, আশা করি যে ছোট ছোট যে পার্টগুলো, ইম্পর্টেন্ট পার্টগুলো, এগুলো বুঝছেন। কিছু যদি না বুঝেন এরপরেও, মানে অ্যাটলিস্ট এই যে আজাইরা জিনিসগুলো বাদে অন্য কিছু যদি না বুঝেন, যেমন এগুলা বারবার লিখতে লাগতেছে, এগুলো তো কি বুঝবেন, আর এখানে বুঝার কিছুই নেই। আপনার মেইন কনসেপচুয়াল যদি কিছু বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো যদি ভুল পান অবশ্যই সেটাও আপনি কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে তা ঠিক করে দেবো। এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের সব প্রুফ এবং সব ম্যাথ করা শেষ। বাকি যেগুলো বাদ আছে হালকা পাতলা ছোট ফর্মুলা টর্মুলা, এগুলো আপনারা নিজেই দেখে নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই।